কারণ মারাদোনা একবারই হয় এবং মারাদোনারা আমাদের চিনিয়ে দিয়ে যায় যে দেখো এই মার্কার, এই নতুন একটি যুগ শুরু হলো। এবার তোমার ভাবনাটাকে তুমি এই যুগ দিয়ে শুরু করে দেখতে থাকো, যাচাই করতে থাকো। কিন্তু আমিও তো ওই ঘরটায় লকটাপ হতে পারি এবং আমার একটা মতিকে লাগতে পারে। কে আমাকে এনে দেবে এই পৃথিবীতে? কে আমাকে এনে দেবে? সাই পারাঞ্জাপে এনে দেন, ইলা মজুমদার এনে দেন, এই মানুষটা এনে দেন। নন ফিকশন হোক ফিকশন হোক, কিভাবে বলছি সেটাই তো আসল। এই যে কিভাবে বলছি এবং কি বলছি, এই সবকিছুর মধ্যে তো একটা গল্প আছে এবং গল্পর মতন করেই তো বলতে হবে। তত্ত্ব আমি বলবো, তত্ত্ব দেব, দেখাবো, আলোচনা করব, সমালোচনা করব, কাটাছেঁড়া সবই হবে, কিন্তু সেটা তো একটা গল্পই। নমস্কার, আমি রণদীপ। আজ কথা প্রসঙ্গের দ্বিতীয় পর্বে চলে এসেছি। এই সিরিজে আমরা বিভিন্ন ফিল্ডের বিভিন্ন গুণী কৃতবিদ্য মানুষের সঙ্গে আড্ডা মারি, গল্পচ্ছলে তাদের ক্রাফট, দর্শন এগুলো সম্পর্কে জানতে চাই। আজ আমাদের যিনি অতিথি হয়ে এসেছেন, তিনি একাধারে লেখক, তিনি সম্পাদনা করেন, তিনি সাংবাদিক এবং তিনি অভিনেতাও। তিনি অনির্বাণ ভট্টাচার্য। এই সময়ের রবিবারওয়ারি, এই সময় স্পেশালের মতো প্রোড়পত্রের তিনি সম্পাদক। তিনি বহু সিনেমা, সিরিজ, নাটকে অভিনয় করেছেন। তার লেখা 3টে বই আছে। আজকে আমরা তার সঙ্গে আড্ডার ছলে জেনে নেব তার কাজের ধরন নিয়ে, তার কাজের ফিলোসফি নিয়ে, তার কাজের রাজনীতি নিয়ে। ওয়েলকাম অনির্বাণ দা, গুড মর্নিং। কেমন লাগছে এসে? অবাক লাগছে যে হঠাৎ আমি কেন। হ্যাঁ, এই প্রশ্নটা আমার চিরকাল, তুমি জানোই আর কি, এটা আমার সবসময় থাকে, অবভিয়াসলি আজকেও আছে। তো জানি না এটার কোনো উত্তর পাবো না, ভেবে লাভ নেই। না, আমরা আপনার সঙ্গে আড্ডা মারতে পেরে আজকে আমাদের খুব ভালো লাগছে, কারণ আমি এই আড্ডাটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। টু বি ভেরি অনেস্ট, আমি এই আড্ডাটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এবং যেহেতু আপনাকে অনেকদিন ধরে চিনি, সহজে এটা ফুরোবে না। তো একদম মানে শুরুটা করি। আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একজন মানুষ তিনি যা কাজ করেন, তার এক্সপ্রেশনটা, সেটা অনেকটা তৈরি হয় তার শৈশব থেকে, মানে শেপড বাই চাইল্ডহুড যাকে বলে। আপনি 3টে বই লিখেছেন, তো দ্বিতীয় বই 16 কলাম যেটা রয়েছে, তাতে আপনার নেওয়া 8টা সাক্ষাৎকার এবং 8টা নিবন্ধ রয়েছে। কিন্তু বাকি যে দুটো বই, মরা আলোর সিম্ফনি এবং নিম হাওয়া, এই দুটোতে বারবার আপনার শৈশবের বর্বিল জীবনের কথা উঠে এসেছে। সেই মাঠ, রেল লাইন, রাত্রে জোনাকির মতো আলো, এই মায়া জগৎটা আমরা বারবার পাচ্ছি। হ্যাঁ, তো আপনার শৈশবটা নিয়ে যদি একটু বলেন, মানে বর্বিল ব্যক্তি অনির্বাণ ভট্টাচার্যকে কিভাবে এবং কতটা তৈরি করেছে? এটা আমি এখনো, রণদীপ, সত্যি কথা বলতে এক্সপ্লোর করছি। মরালা সিম্ফনি, মরালা সিম্ফনিতে বেশিরভাগ লেখাই তো কোনো না কোনো সময় আমি আগে লিখেছিলাম। হ্যাঁ, মানে এই বইটা তৈরি হবার সময় তো আমি লিখিনি, ফলে নানা সময় ধরে লিখছি আমি। এবং সেটা ধরো 2012 থেকে শুরু করে একটা ওই 20, 21, 22 ওরকম নাগাদ। তো ফলে এই যে 10 বছর, প্রায় 10 বছর ধরে আমি লিখলাম, এবং আমি যখন এক একটা লেখা লিখেছি, তখন কিন্তু আমার মাথায় অবভিয়াসলি এরকম একটা গ্র্যান্ড কোনো প্ল্যান তো কাজ করছিল না। রবিবারওয়ারি এক একটা লেখা নিয়ে হ্যাঁ, বইটা হ্যাঁ, হ্যাঁ, তৈরি হয়েছে। হ্যাঁ। এবার আমি এটা খেয়াল করলাম, যখন আমি এই লেখাগুলো, অনেক লেখার মধ্যে থেকে কিছু লেখা বাছতে বসলাম, আমি দেখলাম যে একটা থ্রেড আছে, যে থ্রেডটা আমি জানতাম না, বা যে থ্রেডটা যে আমি বুনছি সেটা আমি জানতাম না। তো ফলে এই বইটা যখন বেরোলো এবং বই লেখাগুলো পরপর সাজাতে গিয়ে এবং বইটা প্রকাশের পর যারা পড়লেন, যারা আমাকে বললেন বইটা নিয়ে, তারা যখন বললেন, তখন হঠাৎ করে ইট ডনড অন মি যে আচ্ছা, তার মানে একটা গল্প আমি বলছিলাম। এবার এই গল্পটা আমি নানা সময় ছেঁড়া ছেঁড়া অবস্থায় লিখেছিলাম, সেই গল্পগুলোকে এক করা যায়, এটা আসলে একটা গল্প। এইটা তখন আমার রিয়েলাইজেশন হলো। ফলে এই যে শৈশব যে আমাকে আসলে একটা কিছু ট্রিগার করছিল এবং আমি একদিকে যাচ্ছিলাম, এই যে যাওয়াটা, সেইটা আমি যখন যাচ্ছি আমি বুঝতে পারি। কারণ আমি একটা স্টেশনে নেমে বসেছি, তারপর আরেকদিন
কোন একটা স্টেশনে নেমে বসেছি, আজ যেমন একটা স্টেশনের পাশেই আমরা বসে বসেছি। তো এইটা আমি এখন বুঝতে পারি যে আসলে বরবিল আমাকে তৈরি কর যা তৈরি করেছিল সেইগুলো আবার করে আমাকে দেখাচ্ছে। নিম হাওয়াতেও যেটা হলো, ওই বরবিলের নানা মানুষ যাদের সঙ্গে আমার প্রথম জীবনে আমার জন্ম কলকাতায়, কিন্তু তারপরে আহ, প্রথম 14 বছর জীবনের আমার কেটেছে ওখানে। হ্যাঁ, এক বনবাস কাল আর কি। হুম, হুম। তো ওই এক বনবাস কালে আমার যা যা তৈরি হয়েছে সেইগুলো এখন আমি আবার ফিরে ফিরে দেখছি, হঠাৎ করে মনে আসছে। 40 পেরিয়েছি, বেশ কিছুদিন হলো, অসম্ভব ইমোশনাল হয়ে পড়ি এবং অসম্ভব ফিরে যাই ওই 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 সময়টাতে। সময়টায়। তো ফলে বরবিল আমাকে যেটা করেছে রণদীপ, এখন বুঝতে পারি বরবিল আমাকে একসঙ্গে দুটো জিনিস দিয়েছে। বরবিল আমাকে দিয়েছে, বরবিল মানে আমার সময়টা ধরো মাঝ আশির বা 90-এর শুরুর বরবিল ছিল হচ্ছে একদিকে রুক্ষ মাইনিং টাউন, হ্যাঁ, হ্যাঁ। ঠিক পাশেই সবুজ ভিজে, এই কন্ট্রাস্ট। কম্বিনেশনটা এবং কন্ট্রাস্ট তো বটেই। আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, হুম, কাইন্ড অফ একটা নোম্যান্স ল্যান্ড। এইদিকে এইটা, এইদিকে এইটা, এবং আমি দুদিকেই যেতে পারি এবং আমি দুদিকেই গেছি। হুম। তখন না বুঝে গেছি, কারণ এটাই তো আমার জায়গা, আমি এদিকে যাবো না, আমি অবশ্যই, ওদিকেও তো যাবো। অবশ্যই। এখন বুঝতে পারি যে আমি ওই 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 রুক্ষ ভাব এবং সবুজ ভাব, ওই ভিজেটা, সবুজের চেয়ে ভিজে সবুজটা, এইটা আমাকে ফর্ম করেছিল। এখন আমি যখন অফিস থেকে বাড়ি ফিরি বা শুট থেকে খুব রাত্রিরে হয়তো কোনোদিন ফিরলাম বা ভোরের দিকে, আমার আমার আমি খুব মিস করি। আমি আমি ওই মেলোড্রামাটিক শুনতে হয়তো লাগবে, কিন্তু আমি সত্যি ওই ওই একটা হাওয়া, ওই হাওয়াটা আমি খুঁজি। আহ, ফলে আমি চেষ্টা করি যে আহ, মানে বাইরের হাওয়াটা, মানে এসির চেয়ে বেশি, গাড়ির এসির চেয়ে বেশি বাইরের হাওয়াটা আসুক, কারণ ওইটাই আমার একমাত্র বরবিল পৌঁছানোর একটা রাস্তা আর কি। রাস্তা। কে বলতে পারে ওখান থেকেই হয়তো হাওয়াটা। আমার তো তাই মনে হয়, আমার তো তাই মনে হয় যে ওই ওইটা আসে। ওই আর একটা রোদ্দুর, জানো আমি রোদ্দুর দেখি একটা, এই রোদ্দুরটা আমি বুঝতে পারি যে এইটা হচ্ছে মিড 80s এর অমুক বিকেলের রোদ্দুর। এই রোদ্দুরটা এখন আসে, এই রোদ্দুরটা খুব কম আসে, কিন্তু রোদ্দুরটা কিছুক্ষণের জন্য আসে, এখনো আসে। তো এই রোদ্দুরটাকে, এই হাওয়াটাকে, এইগুলোকে উম, মানে বরবিল এখনো আমার মধ্যে সেইটা নিশ্চয়ই রেখে দিয়েছে যে ভাই তুই যেখানেই থাক, তুই কোনোদিন ফিরে আয় কিংবা না আয়, আমাদের তরফ থেকে এই রোদ্দুরটা, এই হাওয়াটা তোর কাছে রইলো। এবার তুই কি করবি তোর কিপ ইট ব্যাপার, সেফ। কিপ ইট সেফ বা তোর ব্যাপার। তুই হেলায় ওটাকে হারাবি, ইগনোর করে বেরিয়ে যাবি, নাকি ওখানে বসে কাঁদবি বা হোয়াট এভার করবি, চুপ করে করে বসে থাকবি, সেটা তোর ব্যাপার। এইগুলো তো ফলে বরবিল, এবং বরবিল আমাকে, আমার ধারণা বরবিল আমাকে একটা মায়ার খোঁজ দিয়েছে। এইটা আমি বড্ড ইমোশনাল হয়ে এখন পড়ি, এবার সেটা শুধু বয়স, নস্টালজিয়া, অমুক তমুকের চেয়ে বড় কথা, এই মায়াটা কোথাও একটা ঢুকিয়ে দিয়ে চলে গেছে। এই মায়াটা সবকিছুর মধ্যে আমি পাই। আহ, দেখতে চাই, দেখতে না পেলে হতাশ হই, সিনিক হয়ে গেছি শহরে এসে, অসম্ভব পেসিমিস্ট, কিন্তু একই সঙ্গে আমি আবার জাত অপটিমিস্টও বটে। হুম। ঘোর পেসিমিস্ট এবং জাত অপটিমিস্ট, আপনার বইয়ের শেষ লাইনে ছিল, এইটা ছিল। নিবন্ধের শেষ এবং লাইনে। অদ্ভুত কথা জানো রণদীপ, এইটা আমি লিখেছি, ঠিক আছে মনে হয়েছে লিখেছি, তারপর ভুলে গেছি। আমার এক প্রিয় বন্ধু, আহ, সে এই বইটা পড়ে এই লাইনটা দিয়ে বললো যে এই এই তুই তো এইটা। আলাম ও হ্যাঁ, আমি তো এইটা কিন্তু আপনি লেখার সময় রিয়েলাইজ করেন। করিনি। তো বরবিল ও আমাকে একটা ধোঁয়াশায় ফেলে রেখে দিয়েছে, যতদিন থাকবো আমার মনে হয় ধোঁয়াশাটাই থাকবে। এবং মানে কোথাও গিয়ে মায়াটাকে ধরুন অনিবার্য এবং অপরিহার্য মনে হয় না, মানে আজকের এই পৃথিবীতে বটেই। মানে আমার যাকে পোষাচ্ছে না আমি তাকে গিয়ে চারটে খারাপ কথা বলে দিচ্ছি, বা একটা দেশ আরেকটা দেশকে বোমা মেরে দিচ্ছে। এই অবস্থায় মানে এই যে একটা মায়া জগৎ আমাদের নিজস্ব, যেটা কেউ চাইলে কোনোদিন কোরাপ্ট হুম করতে হুম পারবে না, হুম। এটা বুকের মধ্যে থাকাটা খুব মানে অসম্ভব ইম্পর্টেন্ট, যেটা দরকার, আপনাকে অসম্ভব বরবিল দরকার। দিয়েছে বলছে। বরবিল দিয়েছে, হ্যাঁ, আমি আমি বরবিল তো দিয়েইছে। হুম, অবশ্যই। এ তো ফলে শৈশব আমাকে এভাবে, এখন বুঝতে পারি আসলে গড়ছিল, এখন গড়েছেও, ছেড়ে দিয়েছে। রেট্রোস্পেক্টে হ্যাঁ, এখন এখন বুঝতে পারি। আপনি একটা কথা বললেন যে শহরে এসে কিছুটা পেসিমিস্ট হয়ে গেছেন, কিছুটা সিনিক হয়ে গেছেন। তো এই ধরুন বরবিলে আপনি যখন এই বনবাস
কোট অ্যান্ড কোট কাটিয়ে এলেন কলকাতায়, সেই শিফটটা কতটা অনায়াস ছিল, নাকি মানে মানিয়ে নিতে খুব অসুবিধে হয়েছে? আমি যে অবস্থায় এসছি সেইটা খুব একটা সুখকর একটা ইয়ে না। আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, আহ, তারপর নিয়ে চলে আসতে হয় এখানে, এবং এখানে 1 বছর থাকার পর বাবা মারা যায়। তো ওই ওই একটা উপড়ে নিয়ে চলে আসা হুম, ডিসেম্বরে, আমার এখনো মনে আছে যেদিন আমরা ফাইনালি চলে আসছি, তখনও জানি না সেটা ফাইনাল। আমাদের স্কুল, আমার যেটা স্কুল ছিল সেন্ট মেরিজ, পরীক্ষা যে সেকেন্ড টার্মিনাল হয়ে পরীক্ষা ওই ক্রিসমাসের জন্য ছুটি পড়ে হুম, যাবে। হুম, তো খাতা টাতা জমা দেওয়া হলো, এবং একজন সান্তা ক্লজ, আমাদের একজন টিচার সাজতেন, তো স্যার সাজতেন, তো সান্তা ক্লজ হচ্ছে চকলেট টকলেট আর কি দেওয়া টেওয়া হবে, এবং ওই গান টান। আমাকে স্পেশাল পারমিশন করে প্রিন্সিপালকে বলে আমি আগে বেরিয়ে এসেছিলাম আচ্ছা, পরীক্ষাটা আচ্ছা, দিয়েই। সেখান থেকে ডিরেক্ট এক আহ, পড়শির বাড়িতে আমাকে খাওয়ানো হয়, কারণ বাবা হসপিটালে, ওইখানে একটা হসপিটাল কিছুদিন জিয়ে রেখেছিলেন এক দেবদূত ডাক্তার। আহ, আর মা তো মানে সবার জন্য একটা সাংঘাতিক একটা, এটা উপরে স্বাভাবিক বাড়িতে একটা, হ্যাঁ। এবার ওইটা করে জামশেদপুর অব্দি গাড়ি করে যাব, সেখান থেকে ট্রেনে করে আসবো। তো ওই যে চলে এলাম তারপর কলকাতা, এবার কলকাতায় এসে এবার আমি একবার ফাইনাল পরীক্ষা দিতে গেলাম, কিন্তু তারপর তো এখানেই বোঝা যাচ্ছে হুম, এখানেই থাকবো। হুম, তো বাড়িতেই আমাদের একটা ছোট্ট ওই অক্সিজেন রাখা হচ্ছে, কারণ যখন হসপিটালে নার্সিং হোমে থাকছে না বাবা, বাড়িতে থাকছে, তখন ওই সাপোর্টের জন্য। তো ফলে এইটা কলকাতায় এসে আমি একটা অদ্ভুত জগৎ পেলাম। মানে প্রথম হচ্ছে যে আমাদের স্কুল, আমাদের সময় 7:30টার সময় বেরোতাম সকালে, হুম। দুপুরে বাড়ি চলে আসতাম। এখানে দেখি ও আজকে বাবা, সেই দিনটার মতোই হচ্ছে, আমরা না না সকাল। না না, এটা আমার খুব প্রিয়, এটা আমার খুব প্রিয় সময়। কলকাতা এসে দেখলাম এ কি, লোকে 9:30টায় ভাত খাচ্ছে, দিয়ে স্কুল যাচ্ছে বা কলেজ যাচ্ছে, বা ব্যাপারটাই বুঝতে পারি। ভাত এখন কেন খাবো আমি? ডাল ফাল দিয়ে বেশ দেওয়া হচ্ছে। অবভিয়াসলি ছেলে বা মেয়ে যেই বাড়ি থেকে বেরোচ্ছে, সে তো খেয়ে বেরোবে। ডে স্কুলে যাবে। হ্যাঁ, বা কলেজে বা চাকরিতে যে খেয়ে যাবে কেন? তো আমি আমি মানে আমার প্রথম শখ ছিল হচ্ছে ভাত খাবো কেন? এটা আলু পোস্ত ফোস্ত দেওয়া হলো, বিরাট প্রিয় আমার। কি 9:30 বাজে, তারপর নাকি আমি যাবো স্কুলে। তো এইটা আমার একটা প্রথম, এটা দিয়ে শুরু হলো, কিন্তু তারপর থেকে দেখতে শুরু করলাম যে ও বাবা, বাস এখানে থামে না। বাসটা যেখানে এখন তো লেখা থাকে এখানে বাস থামিবে না, ঠিক ওখানটাতেই থামে। তখন ওই থামিবে না লেখা লেখা থাকতো না, তখন বাস স্ট্যান্ড যেটা, কিন্তু বাসটা কোনোদিন থামতো না, অলওয়েজ অন দ্য মুভ। হ্যাঁ, বাসটা এরকম বাস করে এলাম, তারপর যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ফলে লোকেরাও তার সঙ্গে যাচ্ছে, উঠবে মানে বলে যাচ্ছে। গতিবেগটা কমা বাড়া করতে আর কি। মানে হ্যাঁ, মানে সেটাই, মানে বাস স্টপ মানে তো থামবে, একটা শান্তি আছে তো নাকি, তারপরে উঠে তারপর তো যাব না, ওইভাবে উঠলে ওঠো। তো আমি রানিং এ বাসে ওটা শিখলাম, ঝুলে ঝুলে যেতে শিখলাম, ও হেভি মজা লাগতো। এইটা একটা আরেকটা চেঞ্জ, ভাত খেয়ে বেরোয়, তারপর বাস থামে না এমন বাসে দৌড়ে ওঠে, এবং তারপরে ঝুলে ঝুলে যায়, তারপরে নামে, তারপরে স্কুলে যায়। কিন্তু এটাও দেখলাম যে আচ্ছা স্কুলে মানে ক্লাস 11-এ আমি দেখলাম এইখানে কলকাতা স্কুলে ব্যাগ ফ্যাগের না হলেও হবে, শান্তিনিকেতনই ঝোলা নিয়ে স্কুলে গেছি, আমার দাদাকে দেখে আমি গেছি, ও মাই অ্যালাউড। বাহ, স্কুলে আপনি শান্তিনিকেতনই ঝোলা নিয়ে গেছেন? হ্যাঁ, ক্লাস 11-এ কেউ ঝোলা না নিয়েই যাচ্ছে। আচ্ছা। আমি নয় একটা হ্যাঁ, 11 সব হ্যাঁ ছিল। 11 না, হ্যাঁ, তো ফলে আমি বলছি চেঞ্জটা দেখো, আমি মেলাতেই পারছি না। আমি 9-এ এখানে 9 থেকে আমার পড়াশোনা, ভর্তি হয় হ্যাঁ। কলকাতায়, কিন্তু 8 অব্দি এক, 9-এ এসে ভাত খাওয়া, রানিং এ বড়বিলের বাসে স্কুল আরো ওঠা। স্ট্রিক্ট ছিল। স্ট্রিক্ট, না না, স্ট্রিক্ট সে অর্থে নয়, ওটা সেন্ট মেরিজ কনভেন্ট ইয়ে ছিল, নানরা ছিলেন অমুক, কিন্তু নর্মাল, মানে ওটাই তো জানি, ওটাই তো আচ্ছা, নর্মাল। আচ্ছা। হ্যাঁ, মানে সেখানে একটা বিরাট মাঠ, আমাদের ফাদার এবং ব্রাদার তাদের ঘোড়া এবং গরু ছিল, ফলে আমরা যখন খেলতাম, তারপর বাড়ি যখন চলে যেতাম, আমরা বিকেল বেলা অনেক সময় স্কুলের পাশ দিয়ে হয়তো যাচ্ছি, তখন দেখলাম ঘোড়া ছুটছে ওই মাঠ। তো ওইরকম একটা জায়গা, সেখান থেকে যে এলাম, এখানে মাঠ নেই, একটা স্কুল, বেশিরভাগ স্কুলেরই নিজস্ব মাঠ নেই, একটা পাশে সল্ট লেকে আমি একটি স্কুলে হায়ার পড়েছি। করে মাঠ। হ্যাঁ, মানে সেখানে তো সেটা রয়েছে, তো স্পোর্টস সেখানে কোর্স যাওয়া যায়, ওখানেই, হ্যাঁ, হ্যাঁ। সেখানে গিয়ে তুমি খেলতে পারো, সেখানে গিয়ে খেলা টেলা হতো, হাউসের খেলা ফেলা। তো এবার আমি বলছি যে
এই অদ্ভুত ছোট ছোট চেঞ্জ গুলো আমি দেখতে শুরু করি। দুপুরে খাওয়া, বাস না থামা, রানিং এ ওঠা, ঝোলা নিয়ে স্কুলে গেলে কেউ না কিছু বলা, আহ, এইটা দেখি। এবং একই সঙ্গে দেখি যে উম, কি সুমন চট্টোপাধ্যায় বলে একজন কার একটা ওহ, গান ইয়ে হচ্ছে, শুনিনি। এ আবার কি? অঞ্জন দত্ত গান গাইছেন, শিলাজিৎ, রূপম বলে একটা একজন, নতুন ম্যাডনেস তখন। অদ্ভুত, চন্দ্রবিন্দু। আহ, আমার একটা সুবিধে ছিল, চন্দ্রবিন্দুর এক উম, আহ, সদস্য, একই বাড়িতে আমরা বড় হয়েছি। এবং তিনি ইন্টিগ্রাল পার্ট, মানে হ্যাঁ সদস্য। হ্যাঁ হ্যাঁ। তো ফলে এইটা এইটা হয়েছে, কিন্তু আমি বেরিয়ে একটা অদ্ভুত জগতে এসে পড়লাম। এই জগৎ এখন অব্দি যা যা বলছি, একটু ভিড়মি খেয়েছি আমি এবং আনন্দ পেয়েছি, কিন্তু প্রশ্নটা তোমার যেখান থেকে এলো যে আমি সিনিক কোথায় হয়ে গেল, তারপর আস্তে আস্তে সবাই শহরে এসে যেগুলো দেখতে থাকে, শহরের লোকদের দেখতে থাকে, তাদের অ্যাটিটিউড দেখতে থাকে, আমি দেখলাম যে আচ্ছা, অত সহজ ব্যাপার নয় এখানে। এবং আম, ওই সামনে এক বলে পেছনে আরেক বলা ফলা, এগুলো তো মানে কোলামকুচির মতন হয়ে গেল। হুম। এবং আস্তে আস্তে মিড 90s, লেট 90s, আর্লি 2000 হয়ে যত এগোতে লাগলো, তত দেখতে লাগলাম যে কোনো কথার কোনো মানে নেই। ওই যে একটা একটা কথা আছে না, সবাই বলে যে এগুলো খুব ইউরিনালে পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো হয়। হ্যাঁ, তুমি তো আমার সঙ্গে, তুমি তো দেখাই করো না। হ্যাঁ, বসছি বসছি, ওইখানে দাঁড়িয়ে বসছি বলে চলে গেল। আচ্ছা, সবাই জানে যে বসবেন না, কোনো দিন সে বসা হবে না, কোনোদিন সে বসা হয়ও নি। তো এই না বসতে পারা থেকে বুঝলাম যে আচ্ছা, তার মানে এইটা যখন বলবে এইটা হচ্ছে কোড। ভাই সামনে, ভাই হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে বসবে, তোর সঙ্গে বসবে না, পাগলা হয়ে যাব না বসতে পারলে তোর সঙ্গে। পাগলা হয়ে গেলাম, কেউ বসলো না আমার সঙ্গে, কারোর সঙ্গে কেউ বসে না। তো এইগুলো দেখে, মানে এটা একটা বলছি, এইখান থেকে দেখলাম যে ও আচ্ছা এরকমটাই। তো আস্তে আস্তে মুষড়ে পড়লাম, সিনিক হয়ে গেলাম, এবং দেখলাম কিছুই হয় না, মিছিল ফিছিল হয়, আটকে থাকি, লোডশেডিং হয়, ফোন করলে আগে তো ফোন করা যেত, আহ, এখন করা যায় না বলছেন? এখন ফোনই নেই, তো ফোন কি করবে, আচ্ছা। কাকে করবে, নাম্বার দিয়ে দেয় না, রেকর্ডেড মেসেজ আসে। হ্যাঁ। তখন তখন খুব সহজ ছিল। হ্যাঁ, এরকম আরে 2.5 ঘন্টা ধরে আলো নেই, একটু কিছু দেখুন, হ্যাঁ দেখছি। আপনাকে যে ফোন করলাম আমি 40 মিনিট আগে, আপনি তো কিছু করলেন না, হ্যাঁ করছি, ফোনটা তুলে রেখে দিই। তাহলে এটা হয়, যদি না ইন্ডিয়া পাকিস্তান খেলা থাকে আর বাঁশ ফাঁস নিয়ে লোকে এগিয়ে যায়, আর হুম। সেই সময় তাহলে আলো আসবেই, আলো আসবেই। তো ফলে এইগুলো দেখলাম, আচ্ছা ইন্ডিয়া পাকিস্তান না হলে আলো আসবে না, ফোন তুমি তুলে রেখে দেবে। আমি গেলে, এখন পার্সোনাল কিছু কিছু মানে ভাগ্যের গল্প আছে, যেরকম আমি হচ্ছে সেই দলের যে আহ, এখন খারাপ লাগে না যে দৌড়ে এলাম, লিফটে উঠবো, ঠিক আমার আগের লোকটার মানে দুজন রয়েছি বা আমি রয়েছি, ঠিক লিফটটা বন্ধ হয়ে গেল, ফুল হয়ে উঠে চলে গেল। এবার লিফট নামবে, তারপর আপনি তারপর আবার আমি উঠবো, তারপর আমি চলে যাব হচ্ছে পেছনে, সামনের লোকেরা ঠেসে দেবে, আমি বেরোতে পারবো না। ফলে অভিমন্যু হতে পারছি না, চক্রবর্তীও ঢুকতে পারছি না, পুরোটা চক্রবহ বুঝতে পারছি, এদিকে কিছু একটা করতেই হবে, কেলেঙ্কারি একটা ব্যাপার। তো কলকাতা ওই রকম হয়ে কিরকম একটা দরকচা মেরে গেলাম। না, অনেক ভালো কিছু দিয়েছে আমাকে, যে জন্য আমি সত্যি কলকাতা ছেড়ে যেতে চাই না, কিন্তু দরকারটাও মেরে মেরে গেছে এখানে থেকে। বড়বিলে থাকলে আমি জানি না, অন্য একটা হতো অবভিয়াসলি। অন্যরকম কিছু একটা হতো। কিন্তু আপনার এই মানে আপনার যে জাত অপটিমিস্ট সত্তাটা রয়েছে, সে এখনকার কলকাতাটা নিয়ে কি ভাবে, মানে ভবিষ্যতে কি হতে পারে বলে সে মনে করে? কলকাতা নিয়ে কি হতে পারে আমি কিছু জানি না, কিন্তু আমার আমার অপটিমিজম কলকাতা বা আমি আমি বাংলার কথাই বলি, হুম। ইয়াং যারা, তাদের নিয়ে। যদি কিছু বদলায়, কি এইটুকুনিও বদলায়, তারা বদলাচ্ছেও। এবার এই এইটা ছিল আমার, এই যে পেছনে একটা আওয়াজ হলো, একটা অ্যানাউন্সমেন্টের ইয়ে,
ট্রেন, এইটা ছিল হচ্ছে আমার জীবন আগে, বড়বিলের জীবন। কলকাতায় আসতাম, কলকাতা থেকে ফিরতাম। তো যাকগে, তো আমি বলছি যে এই এই নতুন যারা, ইয়াং যারা, বা বয়স এখানে ফ্যাক্টর শুধু না, এখানে ফ্যাক্টর হচ্ছে কে কি ভাবছে, কিরম ভাবে ভাবছে। এবং তারা অবশ্যই জায়গা পাবে না, তাদের তো কেউ জায়গা ছেড়ে দেবে না, দেবেন। জায়গা ছেড়ে দেয়ও না। এবার এই জায়গা তারা কতটা করে নিতে পারছে, ছিনিয়ে নিতে পারছে। কথা কি ছিল, কথা কি ছিল ছিনিয়ে নেওয়ার কথা, তা ছিল না, কিন্তু ছিনিয়ে নিতে এদের হবে। এবং এই আমি বিশ্বাস করি ওটা ছিনিয়ে নিতে পারবে। এটা হচ্ছে একটু একটু বড় শুনতে লাগবে, কিন্তু আমি বিশ্বাস করি এটা হচ্ছে নতুন ইয়াং বেঙ্গল। এই ইয়াং বেঙ্গলে এতটা কিন্তু, এতটা হ্যাঁ কনভিকশন নিয়ে হ্যাঁ, বলছেন। তার মানে কি আমি উল্টো সিনড্রোমটা যাচ্ছি না, কিন্তু ওই একটা সিনড্রোম আছে না যেটা হচ্ছে আমাদের সময়, হ্যাঁ, আমি তার উল্টো যাচ্ছি না, কিন্তু যা এই সময় বলছি না। আহ, এখানেও ঘুষি সে তো থাকবেই, কিন্তু যারা তা নয় তারাও আছে, এবং তারা বদলাবে, তারা তুলে নেবে। এই এই আমার অপটিমিজম, এই শহরকে যদি কেউ বদলাতে পারে, বা এই দেশকে যদি কেউ বদলাতে পারে, তারাই পারবে। ফলে আমি অন্ধের মতন এরকম কাউকে দেখলে ইচ্ছে করে তাদের পেছনে হেঁটে যায়। কোথায় নিয়ে যায়? আহ, বিশ্বাস করেছি তো, বিশ্বাস করেছি এরকম ইয়াং কয়েকজনকে, ন্যাশনাল লেভেলে বলছি আমি। মনে হয়েছে যে এইবার রাজনীতিটাকে এরা দেবে পাল্টে। পাল্টাতে পারেনি নানা কারণে। সেটা শুধু তাদের দোষ নয়, কিন্তু তারা পারেনি, হতাশ হয়েছে। কিন্তু আমার অপটিমিজমটা এখানে রণদীপ, যে আমি বিশ্বাস করি আরেকটা সে আসছে। আসছে মানে রয়েছে, কিন্তু কলকি অবতার ভবতার নয়, আছে, সামনে আসতে হবে, বা আমাকে ঢুকে যেতে হবে, গিয়ে বার করতে হবে। এইটুকুনি তো আমার কাজ। আমি একটু গিয়ে দেখবো না যে ওই তো আশা, ওইখানে আশা আছে, তা আমি তো সেটা দেখবো, আমাকে তো ভিড়ে ঢুকতে হবে। আমি বেশ এখানে করলাম যে আমার সামনে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, কেন ভাই? পাইট পাইপার যদি খুঁজতে নামি, আমাকে ঢুকে যেতে হবে, দিয়ে এবার মানে পরীক্ষা নিরীক্ষা করে এবার আমি তার পেছনে হাঁটবো কি হাঁটবো না আমার ব্যাপার, আমি হাঁটবো। তো অপটিমিজমটা আমার এইখানে, এই ইয়াং ব্রিগেড, ইয়াং বেঙ্গল। বেঙ্গল এক্ষেত্রে আমি গোটা দেশের কথাই বলছি। দেশের কথা মানে এটা আইডিয়া হিসেবে বলছেন আর কি। আহ, একটা মানে জাস্ট এই প্রসঙ্গটা উঠলো বলে একটা ব্যক্তিগত কথা বলি। মানে আমার মনে আছে আপনি মানে আপনার যখন আপনি রবিবার ওয়ারি এখনো করছেন, মানে আমি বলছি রবিবার ওয়ারি মাঝে আবার বন্ধ হয়েছিল, কিন্তু তার আগে যখন ফুল ফ্লেজে চলছে তখন আমার এটা নিয়ে একজন সহলেখকের সঙ্গে কথা হয়েছিল, মানে আপনাকে নিয়ে কথা হচ্ছিল। তো আমরা দুজনেই একটা ব্যাপারে খুব একমত হয়েছিলাম যে আমরা এরকম কোনো সম্পাদককে দেখিনি যিনি একদম আনকোরা লোককে এসে বলছেন যে তোমার লেখা আমি রাখতে চাইছি, এই বিষয়টা নিয়ে কি তুমি লিখতে চাইবে, তোমার মতো করে তুমি লেখো। এই যে মানে কোনো পেডিগ্রি নেই একজনের, হ্যাঁ, তার কোনো পরিচিতি নেই, সে শুধু লেখে, এবং লেখে মানে সে তার নিজস্ব যতটুকু সামর্থ্য সেইটুকু জায়গার মধ্যে লেখে। আপনি তাকে খুঁজে বার করে বলছেন যে আমার তোমার লেখা ভালো লেগেছে, তুমি লেখো, বাকিটা আমি বুঝে নেব। এই যে জোর জোগান, একদম আনকোরা লোক, তার হয়তো কোনো কানেকশন নেই, তার হয়তো মানে লিখলে সে 5টা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে না, আপনি তাকে বলছেন লেখো। এই যে স্পৃহাটা, এটা 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 কিভাবে তৈরি হলো? মানে আমি বলছি অনেক সেফ ছিল যারা এখন ব্র্যান্ড, আপনি তাদেরকেই বলতে পারতেন যে আপনাদের একটা রেডি অডিয়েন্স বেস আছে, আপনারা লিখুন, আমাদের কাগজের কাটতি বেড়ে যাবে, আমাদের কাগজের একটা সলিড বেস তৈরি হবে। তো আপনি আনকোরাদের বলছেন তোমরা এগিয়ে এসো, আমি তোমাদের সঙ্গে আছি। তো এই যে আর্জটা, এটা মানে এটা কিভাবে তৈরি হলো? বা দেখো, আমি কিভাবে তৈরি হলো জানি না। দুটো শব্দে আমার আপত্তি আছে। এক হচ্ছে আমাকে সম্পাদক টম্পাদক কিছু না। সম্পাদক আবার কি, কাজ করি আমি একটা। আর দ্বিতীয় হচ্ছে আনকোরা আবার কি? আনকোরা বলে তো কিছু হয় না। আনকোরাটা কে? মানে ইমরান খান যখন মনে করছে 92 ওয়ার্ল্ড কাপে নেট থেকে একটা প্লেয়ারকে ডেকে আনি, মানে অদ্ভুত বিচ্ছিরি অবস্থায় ছিল 92 বিশ্বকাপ, যদি মনে থাকে তোমার। না, আমি দেখি, হ্যাঁ, না না, আমি দেখার কথা বলছি না, আমি বলছি যে পড়েছো তো তার ব্যাপারে। আহ, তো সে হ্যাঁ, হঠাৎ এটা করে মনে হয় বললো যে, টিমটা ডিজায়ারেবল হ্যাঁ ছিল হ্যাঁ, একদম। এবং সে হঠাৎ করে মনে করলো যে একটা ছেলেকে আমার চাই, ইনজামামুল হক।
নিয়ে চলে চাই, মানে চাই, ডিক্টেটোরিয়াল একটা ইয়ে। কিন্তু ডিক্টেটোরিয়াল জিনিসের একাত্তা তো ভালো, মানে মানে লাভ পাওয়া যায়। ইনজামামকে নামিয়ে দিল, কি ছিল ইনজামামের পেডিগ্রি, নেটে রেখেছিল ফাটিয়ে মারে, শট দারুণ ওর, বুঝতে পারে একটু আগে ও বল দেখে নেয়, বুঝে নেয়, এনাফ টাইম ওর, ও ক্রিজে ওর মতন করে অ্যাডজাস্টমেন্ট করে করতে পারে এবং ফিয়ারলেস। তো কি দেখেছিল না, মানে প্লিজ এটা মনে করো না ইমরান খান এবং আমি ইমরান খানের এক্সাম্পল দিয়ে নিজে করে, আমি বলছি যে আন করা কেউ হয় না, দম থাকে, যার দম আছে তার আছে, সেটা সেটা যদি আমি না দেখতে পাই, না বুঝতে পারি, তাহলে আমিই তো মূর্খ, তাহলে আমাকে কেন এই কাজটা দেওয়া হয়েছে? আর তুমি যে বলছো সেফ যারা আছে, ব্র্যান্ড যারা আছে, আরে একদিন ধরে তো তাই হলো, কি হলো, কাঁচকলা হয়েছে, সব ক্ষেত্রে কাঁচকলা হয়তো হয়নি, অনেক ক্ষেত্রে কাঁচকলা হয়েছে, অনেক ক্ষেত্রে ভালো হয়েছে। তো ব্র্যান্ড যারা, তারা তো করছেন, তারা করবেন, তাদের তো, তারা তো মুখ তুলে না চাইলেও তাদেরকে ডেকে নিয়ে যাবে। তারা লিফটের সামনে থাকা মানুষগুলো যারা দরজাটা খুললে সবার আগে তাদেরকে আলাদা করে ঢুকিয়ে নেওয়া হবে, সেটা তাদের কোনো দোষ নেই, অবভিয়াসলি ভালোই তো, তারা তো অর্জন করেছেন সেটা, তো তারা লিফটে করে চলে যাবেন। আর সিঁড়ি দিয়ে যদি এই কয়েকজন ইয়াং এবং আমরা যদি একসঙ্গে সিঁড়ি দিয়ে উঠি না, সেটাই তো আলাদা মজা। এবং আমি মানে আমাকে যারা দায়িত্ব দিয়েছেন, কিছু একটা ভেবে দিয়েছেন, আমি জানি না কি ভেবে দিয়েছেন, কিন্তু বেশ এতদিন চালানোর পর বা একসঙ্গে আমরা কাজ করার পর যা দেখলাম, এই যে ইয়াং যারা, তারা যখন লিখলেন, তাদের লেখা নিয়ে কিন্তু সবাই মুগ্ধ হই। কেউ কিন্তু বলেনি যে অনির্বাণ এটা কেন হলো, এটা কি হলো, এ কেন, সে কেন নয়, বলেনি, আমরা তো সফল। তো এবারে টান করার ব্যাপার নেই। আর আমাকে আমাকে আমিও তো করা, আমার তো কোনো শিক্ষা দীক্ষা নেই, মানে শিক্ষা দীক্ষা নেই ইন দ্য সেন্স, আমি যা যা কাজ করেছি প্রপার ট্রেনিং তো আমার কোথাও নেই, কিন্তু কেউ না কেউ আমাকে তো সেই সুযোগটা দিয়ে দিয়েছে, সে আমাকে বলে দিয়েছে যে ভাই এটা তুমি করো, তুই এটা কর, আপনি এটা করুন, যে যা বলে আমাকে সেটা করতে দিয়েছে, কিছু একটা বিশ্বাস থেকে দিয়েছে। এবারে কি বিশ্বাস সেটা আমি এখনো খোঁজার চেষ্টা করে চলেছি। তো এইটুকুনি তো আমি করতে পারি, আমি একটা বিশ্বাস রাখতে পারি। এবং আমার আরেকটা জিনিস আছে, এইটা এই আমার আমার গর্ব করার মতন আমার নিজের কাছে একটাই জিনিস আছে, দুটো, একটা হচ্ছে আমি সাংঘাতিক ঘুমোতে পারি যখন ইচ্ছে। আচ্ছা, এটা সত্যি ঈর্ষণীয় গুণ একটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা খুব একটা খুশি হয় না বাকিরা। হ্যাঁ, সর্বক্ষণ যদি কেউ ঘুমিয়ে থাকে, যাকে। আর দ্বিতীয় হচ্ছে যে আমি না বুঝতে পারি, যেরকম আমার মনে হয় যে আমি আন্ডার 19 বা 17 মনে পড়ছে না, কি জানে ডিডি টু তে একটা খেলা কোনো বহুদিন আগে দেখেছিলাম, সেখানে একটা ছেলেকে দেখেছিলাম যে দারুণ। তো ডিডি2 তে কিরকম খেলা হয়, হ্যাঁ মানে একটা নিস্তেজ নিস্তরঙ্গ দুপুরের মতন, কিছুই হয় না, যা হচ্ছে কেন নামটা সম্ভবত আন্দাজ করতে পারি। হ্যাঁ, এই ছেলেটিকে আমি দেখেছিলাম এবং আমার মনে হয়েছিল এ বিরাট হবে, কোহলি সে। তো আমি মারওয়ান আটাপাট্টু শ্রীলঙ্কায় খেলছে, শ্রীলঙ্কার ওপেনার ছিল, 7খানা শূন্য করেছিল বোধহয় প্রথম 9খানা টেস্টে নিচে, এরকম কিছু একটা কিন্তু থার্ড বা ফোর্থ ইনিংসে সে বেশ কয়েকটা বল, 21 বল ফল খেলেছে। আমি বলছি এ কিন্তু ব্যাপার একটা, এ সলিড একটা। আরো এরকম, আমি শুধু খেলা নয়, আরো এরকম আমি বুঝতে পারি কোনোভাবে একটা, যে এ মানে ইনমে কুছ দম হ্যায়। তো এইটা নতুন লেখকদের বা নতুন যাই সৃষ্টি করেন তারা, অভিনয়, আরে বাপরে কি সব অভিনেতা, তারা তারা হয়তো সিরিয়াল করতে পারত, আমি সিরিয়ালকে ছোট করছি না, আসলে এমন ভাবে বললাম করলাম, কিন্তু আসলে করতে চাই না। কালকে এটা নিয়ে হর্ষ ভোগলে বলছিলেন যে সব সময় এই নো ডিসরেসপেক্ট টু ফ্রেজটা ইজ ফলোড বাই আ বাট। এক্স্যাক্টলি, এটা দারুণ, এই আমার খুব প্রিয় একজন পার্সোনালিটি হর্ষ ভোগলে। তো যাকে তারা সিরিয়াল করছেন, করতে বাধ্য হচ্ছেন, কারণ সেখানে টাকাটা তো পাচ্ছেন, তারা 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 নাটক করছেন, তারা সিনেমাতে সাইডে কোথাও কিছু একটা করছেন, বাপ রে বাপ আগুন। আমার লজ্জা করে যে আমিও স্টেজে আছি, সেও স্টেজে আছি, মানে
তাকে ডিসরেসপেক্ট করা। এইরকম ছেলে মেয়ে ভুরি ভুরি আছে, আহ, নাটকে আছে, সিনেমায় আছে, লেখায় আছে, গানে আছে, সুর করায় আছে, জাস্ট কথা বলায় আছে, অন্য কোনো চিন্তায় আছে আছে। তাদের কাছে আমাদের যেতে হবে। তারা কিন্তু বসে নেই, আমাকে একটু জায়গা, এইটা হচ্ছে আরেকটা, যে আমাকে একটু প্লিজ জায়গা দেবেন স্যার, এইটা নেই। লোকে অনেকে ভাবে যে বা দেমাগ দেখো ছেলে, বা দেমাগ দেখো একটু মেয়ের। থাকা দরকার বলছেন। আরে থাকার দরকার মানে, আমি একটা জিনিস, আমি যদি, আরে সে কেন বলছে না আমাকে একটু জায়গা দেবেন, এটা কেন হয়ে যাচ্ছে না অন্য অন্য বড়দের মতন? কেন হয়ে যাচ্ছে না? কারণ সে জানে আমার মধ্যে দম আছে। তুমি চিনলে না, অন্য কেউ চিনবে, অন্য কেউ না চিনলে কেউ চিনবে না, কিন্তু আমি তো এটাই রয়ে যাব। তো এইটা যে করছে না, এটার জন্য আরেকটা, মানে অল রেসপেক্টস মেন্ট আর কি তাদের জন্য, সব রকম ভাবে। এইটা এইটা আমি আমি আমার তো এইটা ইয়ে যে আমি, উম, অনেকে ভাবে ন্যাকামি করছি, আমি ন্যাকা এবং পাকা এই দুটো নই, অ্যাটলিস্ট আমি তো তাই বিলিভ করি। তাদের থেকে আমি তাদেরকে একটাই কথা বলি, ভাই তোমরা আমাকে যদি একটু দলে নাও, তো লোকে, অনেকে, আমি, আমার ধারণা অনেকে ভাবে বাবা হেভি দিল, ডায়লগ লিখে হেভি দিয়েছে। আমি না, আমি থ্যাঙ্কফুল টু তুমি এবং বাকি যারা আজকে তিনজন যারা আছেন, তারা নিজ নিজ জায়গায় কাজ করছেন। আমি এই চারজনের কাছে, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে বসতে বললে, আমাকে না, এটা আমার, এটা বসতে বললে। এবং সব ক্ষেত্রে আমি ফিল করি, তুমি যখন বলছো আনকরা কাউকে আমি ইয়ে করছি, আমি যখন মেসেজ করি যে আপনার অমুক জিনিসটা ভালো লাগলো, আপনি যদি লেখেন আমার জন্য, তিনি যদি না বলেন, কোনো অসুবিধা নেই, আমার খারাপ লাগবে হয়তো যে আহা মিস করলাম, কিন্তু তারা যদি হ্যাঁ বলেন, আই ফিল হ্যাপি যে অ্যাটলিস্ট তারা আমাকে সুযোগটা দিলেন টু বি উইথ দেম, টু নো দেম বেটার। এটা খুব এটা বড় কথা এটা বললেন। বড় কথা নয় গো, এটাই তো নর্মাল, এটাই তো হওয়া উচিত। এটাই তো, এই যে আমাদের বাবা কাকাদের সময় এই যে শুনি আমরা গল্পগুলো, এই বাবা কাকারা তো ঠিক এই গানগুলোই করেছেন। তারা পিছিয়ে গেছেন, তারা বলেছেন তুই খেল, হাফ টাইমের পর আমি উঠে যাব, তুই কিন্তু নামবি এবং তুই খেলবি, আমি দেখবো সাইড থেকে, এবং দেখে তোর থেকে কিছুটা শিখেও নেব, যে আরে এই ড্রিবলটা করলো, বা এইখানটা বলটা হোল্ড করলো, বা এই করলো সেই করলো, এইটা তো আমি শিখতে পারি। তো এই শিখতে তো হবে। এবং ইয়াং বেঙ্গল ফাটিয়ে শেখায়, যে শিখতে চায় তাকে। মানে মানে আমার কাছে এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স হলো এই উত্তরটা। থ্যাংক ইউ। আপনাকে মানে একটা কৌতূহল থেকে জানতে চাইছি, আপনি যে সময়টায় শহরে এলেন, হুম, আপনি বললেন তখন একজন সুমন চট্টোপাধ্যায় গান করছেন, অঞ্জন দত্ত গান করছেন, চন্দ্রবিন্দু বলে একটা ধূমকেতুর উত্থান হচ্ছে, এবং হুম, এরা প্রত্যেকেই ইউনিক এবং নভেল কিছু আনছেন কলকাতা হুম, শহরে। সুমন চট্টোপাধ্যায় একটা গিটার নিয়ে উঠে পড়ছেন হুম, অনুষ্ঠানে, যে বস আমি এইটা নিয়ে গান করব, আমার 25টা যন্ত্র নেই। হুম, অঞ্জন দত্ত বলছেন আমি আমার ভাষায় গান করব। হুম, চন্দ্রবিন্দু বলছেন আমি একটা নতুন ভাষার জন্ম দেবো হুম, বাংলা গানের হুম, ক্ষেত্রে, যাদের প্রেমের গান, হুম, কিন্তু চাঁদ তারা হ্যাঁ, ফুল বাদ দিয়ে হ্যাঁ, হবে। হ্যাঁ, তো এই যে চারপাশে এত নতুন এবং এত বৈচিত্র্যপূর্ণ জিনিয়াসদের আপনি দেখছেন, হুম, এটা কি কোথাও গিয়ে ইগনাইট করেছে যে আমি নতুনকে দেখবো, হ্যাঁ নতুনের থেকে শিখবো এবং নতুনের নিশ্চয়ই থেকে করেছে, দুহাত ভরে নেব? নিশ্চয়ই এটা করেছে, এটা কোথাও ইগনাইট করেছে? নিশ্চয়ই করেছে। এবং অদ্ভুত সময় সত্যি আমি কলকাতা এলাম, আমি কলকাতা এসে যেখানে পড়লাম, জলে পড়ে গেলাম প্রায়, যেখান থেকে আমাকে টেনে তোলার জন্য এতগুলো লোক পেলাম আমি। এটা একেবারে রূপম, রূপম, রূপম রূপম, ইসলাম রূপম তোর বাংলা ভরসাতে। রকের না, মানচিত্র। তখন কিন্তু রকেট, ওর যে আহ, আম, ইয়ে একটা সোলো অ্যালবাম বেরিয়েছিল তোর ভরসাতে, হুম, আহ, এই ফর্মের সঙ্গে একেবারে আলাদা, কিন্তু আলাদা। সেখানে একটা গান লিখছে সে, যে আমি তোমার চোখের কালো চাই, হ্যাঁ, বা হলুদ জামা পরা জোকার, এইসব গান লিখছেও, সে গানগুলো এখনো করে না। কিন্তু রূপম চমকে দিচ্ছে। রূপম কিন্তু এই রূপম নয়, একেবারেই নয়, ও আলাদা ভাবে, কমলো মেঘে যে রোজন বলে একটা গান আছে, হ্যাঁ, এই একেবারে এই রকের সঙ্গে রক রয়েছে, কিন্তু রক খুব কম রয়েছে। রূপমকে দেখছি, রূপঙ্কর দা আসছে, কি কলা, আহা। তো যাকে, ওরা তো পারফর্মার, কিন্তু যাদের কথা বললে হ্যাঁ এইটা দেখছি,
আহ, আমি দেখছি আমার ঈশ্বর আই এম বিজয়ন। এই দিন কয়েক আগেই ব্রাজিল লেজেন্ডস এর এগেনস্টে খেললেন, এখনো কি? আমি দেখছি আই এম বিজয়নকে। কাঁকুরগাছিতে থাকতাম, কাঁকুরগাছিতেই আমি কলকাতা এসে যখন এলাম, কাঁকুরগাছিতেই আমি হলাম। মানে কিছু হতে পারিনি, কিন্তু যেটুকু আর কি। আমি কাঁকুরগাছিতে সামনে থেকে বিজয়নকে দেখেছি। বিজয়ন তখন মোহনবাগানে খেলে না, জেসিটিতে খেলে। আমি বিজয়নকে দেখছি, ফলে নানা দিক দিয়ে কিন্তু আমি আহ, উম, আমি এই এই নতুন জিনিস, নতুন সৃষ্টি দেখতে পাচ্ছি। বিজয়নকে দেখছি, বিজয়ন একটা কি কাণ্ড করছে, মানে মাঠে গিয়ে একটা অদ্ভুত অদ্ভুত আর্টিস্ট, একটা ম্যাজিক দেখাচ্ছে। তো এই ম্যাজিকের মধ্যে আমি সত্যি নানা দিক দিয়ে পড়েছিলাম। তো এবং তখনই আমার নিশ্চয়ই, এই যে তুমি বললে যে চন্দ্রবিন্দু বা এই 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 আবহটা আমাকে ইন্সপায়ার করেছিল কিনা, আমি তখন আমাদের একটা ব্যান্ড ছিল, ওই ব্যান্ড তৈরি করা ওই তখন ওইখান থেকেই যে এটা কি কলেজে পড়ার সময়? ক্লাস 12-এ শুরু করি, আচ্ছা কিন্তু কলেজে মানে ভালো করে কলেজ এবং তারপর তো আচ্ছা। হ্যাঁ, মানে অবভিয়াসলি এই নতুন দিকে যাওয়া, অনেকগুলো জায়গা খুলে যাওয়া, এইগুলো তো অবভিয়াসলি আস্তে আস্তে আরো বেড়েছে। এইটা উপদ্রবটা বেড়েছে নতুনের দিকে যাওয়ার। কিন্তু শুরুর দিকে হ্যাঁ, এইগুলো ডেফিনেটলি ডিড ইন্সপায়ার মি। আমি বুঝতে পারি, আমি বড়বিলের থেকে গেলে আমি জানি না, অন্য রকম একটা কিছু করলেও করতে পারতাম। এইখানে এসে ওইটা যখন বেরিয়ে গেল এবং আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে ওটা ফিরবে না আর আমার কাছে, তখন একটা অন্য জায়গা খুললো। সেটা আমাকে সিনিক, পেসিমিস্ট আস্তে আস্তে করলো, কিন্তু এই অপটিমিজমটাও দিল যে নতুন অনেকগুলো দরজা আছে, যাও না, নক করো। কেউ না কেউ। কেউ 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 তোমাকে ডেকে নেবে। তখনই বুঝলাম যে দরজা খুলে সবাই ডেকে নেয় না। দরজা খুলে একগাল হাসি নিয়ে বলে যে আসলে আমরা আজ তো একটু বেরিয়ে যাচ্ছি, এক্ষুনি অন্য কোনো দিন বসবো, এটাও করেন। এবং সেই বসাটা আর বসাটা হয় না, এবং তারা দরজাটা বন্ধ করে বেরোনো না, তারা থেকে যান, তারা চাননি, হতেই পারে। তো এইগুলোও বুঝলাম, কিন্তু এটাও বুঝলাম যে এমন কিছু দরজা আছে যেখানে নিজে থেকে ঢুকে যাওয়া যায়। আবার কিছু লোকও আছেন যারা টেনে এনে বলতে, বসো, চলো করি, কথা হোক। হোক, কিছু করি, বা তুমি করো আমি দেখি। এইগুলো ছিল। তো সো ইয়েস, কলকাতা থেকে এটা আমি পাওয়াও বটে। কলেজের গানের ব্যান্ডের কথা বললেন, এবং কলেজে, হ্যাঁ। সেই সময়টা নিয়ে একটু বলবেন? মানে আমি মৌলানা আজাদ কলেজে পড়েছি, পুরনো অফিসের ঠিক উল্টো দিকে। আমি কলেজে পড়ার সময় মাঝে মাঝে প্রেসিডেন্সিতে বন্ধু বান্ধব ছিল, আড্ডা মারতে যেতাম। কিন্তু আপনি অফকোর্স আমাদের অনেক আগের প্রেসিডেন্সিতে পড়েছেন, সেই সময়টা একটু বলবেন, বা তখন কলেজ বেলাটা কিরকম ছিল? আর মানে প্রেসিডেন্সিতে পড়াকালীন ব্যান্ড করছেন কেউ, এটা বললেন। আমার প্রীতমের যতুগৃহের পাখি, ওদের এই ব্যান্ডের কথাটা মনে পড়ে। তো এটা কি এই ওই মানে গল্পগুলো আমরা সেই সেই ব্রায়ান অ্যাডামস এর মতো কেস? মানে ব্যান্ডটা হলো না কেন, জিমি কুইটস এন্ড ওই 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 কেস? ব্যান্ডটা হয়েছে, ব্যান্ডটা কিন্তু আমাদের ব্যান্ডটা উবে গেল কবে? আমাদের ব্যান্ডটা উবে গেল হচ্ছে এইটা না, এইটা আমার অসম্ভব। আমি জীবনে দুটো জিনিস করতে চেয়েছিলাম, কুইজার হতে চেয়েছিলাম, আমি খুব করতাম, ভালো ছিলাম। ভেরি ফিউ থিংস আই ওয়াজ গুড অ্যাট, ঘুমানো একটা কুইজারে। ব্যান্ড, এই দুটোই জিনিস করতে চেয়েছিলাম, হলো না। ব্যান্ডটা কিন্তু আমি বলছি যে অনেকদিন, মানে 2013-14 অব্দি আমরা, হ্যাঁ হ্যাঁ, রেগুলার শো করেছি এবং ফাটিয়ে শো করেছি। তারপরে হয়ে গেল কাজের জন্য। হ্যাঁ, আমাদের এক যার বাড়িতেই হতো, আমার বন্ধু, কো কম্পোজার, কিবোর্ডিস্ট, তো পারলো না, হলো না। কিন্তু যখন হচ্ছে তখন আমাদের ব্যান্ডের নাম ছিল, আগে আমরা রেখেছিলাম ব্যান্ডেজ, আমি রেখেছি। ওই নামে একটা ব্যান্ড, ওই নামে আরেকজন পরে ব্যান্ড করলেন, কি যেন হয় সেসব, কিন্তু নো ডিসরেসপেক্ট নেই, বাট বাট তো ব্যান্ডেজ হলো। এবং আমাদের সবাই ওই যা খিল্লি গুলো হতো না, বলতো আরে তোরা এত খারাপ করিস যে তোদের মানে মারবে, ফলে ব্যান্ডেজ হাবি যাবি, ওই পিজেও নয়, এত খারাপ পিজে আর কি, সেইগুলো হতো ব্যান্ডেজ ট্যান্ডেজ। তো কিন্তু আমরা শো করলাম
একসঙ্গে প্রচুর শো করেছি, ইনফ্যাক্ট খুব প্রেস্টিজিয়াস শো করেছি। আহ, তোমার পয়লা ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে এর জন্য কারা জানো, এটি কোনো একটা সংস্থা দুটো জায়গা, একটা নর্থে আর একটা সাউথে, ত্রিকোণ পার্কে সাউথে, তিনটে তিনটে ব্যান্ডকে নিয়ে শো করেছিল। নর্থে ছিল বোধহয় চন্দ্রবিন্দু, আহ, আরো দুটো, আর সাউথে ছিল হচ্ছে লক্ষ্মী ছাড়া, ভূমি এবং আমরা। তো এরকম বড় বড় শো প্রচুর করেছি। মানে লক্ষ্মী ছাড়া ভূমির সঙ্গে একই অনুষ্ঠানে থাকতে পারে এটা ভূমি তখন বিরাট নাম, লক্ষ্মী ছাড়া নাম হচ্ছে কেন, একই আমরা প্রায় ইয়ে। ওদিকে চন্দ্রবিন্দু, দোহার আর আরেকটা কোনো পৃথিবী আমি ভুলে যাচ্ছি। তো এইসব করেছি, দারুণ দারুণ সব মানে অন্য কোনো দিন বলা যাবে ব্যান্ডের ঘটনা। একটা 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 যদি বলে। মালিগাঁও মানে হচ্ছে আসামে, সব ভুলে যাচ্ছি, কি ইস্টার্ন রেলওয়ে পড়বে ওটা নাকি না ইস্টার্ন, আসাম। আসামে মালিগাঁওতে কোন একটা মানে রেলের অনুষ্ঠান। আচ্ছা, আমাদের বলেছে ডিসেম্বর, আমাদের বলেছে যে রেলের অনুষ্ঠান ওইখানে মালিগাঁওতে বোধহয় 30 সেকেন্ড দাঁড়ায় ট্রেনটা, কেন দাঁড়ায় কে জানে। তো বলেছে যে ওই যে বাস স্টপের মতো। হ্যাঁ, কিন্তু ওটা স্লো হয় না, ও দাঁড়ায়, ও একটা গল্প দেয় যে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু নামতে গেলে নামতে পারবে না। তো বলেছে কিন্তু রেলের প্রোগ্রাম তোমাদের জন্য ট্রেন থামাবো। আমরা বলে, আরে বাবা, আমাদের জন্য ট্রেন থামবে? ট্রেন থামছে। এবং আমাদের বলা হয়েছিল যে কলকাতা থেকে সারেগামা বা ওরকম কোন একটি বিখ্যাত অনুষ্ঠানে একটি বাচ্চা মেয়ে, মানে সে এখন খুবই বড়, তো তাদেরকেও ওই একসঙ্গে নিয়ে যেত। তো আমাদের বলেছিল যে যেহেতু আপনারা কলকাতার, আপনারা একটু যোগাযোগ করে, আমরাই বাকি ফিনান্স দেখে নেবো, যোগাযোগটা করিয়ে দেবেন, একসঙ্গে আসবেন। তো একসঙ্গে আমরা আসছি এবং আমরা রয়েছি, আমরা 5 জন আমাদের ব্যান্ডে, আমরা যাচ্ছি জিনিসপত্র নিয়ে, ঘুমিয়ে টুমিয়ে যাচ্ছি, এবং আমাদের বলা হয়েছে আর এটা ভোর রাত নাগাদ ট্রেনটা আসার কথা, রাইট টাইম। আচ্ছা, ট্রেন কি আর রাইট টাইম, মানে এটা পাশাপাশি যায় না। এবার আমাদের বলা হয়েছে যে মালিগাঁওয়ের আগের স্টেশনে 2-3 জন এসে নাকি আমাদের নামে হাঁক পারবে, ঘুম থেকে তুলবে সিট নাম্বারের কাছে এসে। ভেবে খুব একটা ভালো লাগছে না, যাই হোক। হ্যাঁ, অন্যদের কতটা খারাপ লাগছে ভাবো, ঠান্ডায় যাচ্ছে তারা, ঘুমোচ্ছে, হঠাৎ অনির্বাণ কে, আর ঠিক না। আর আমার একটা জীবনে প্রবলেম আছে এখন, তো প্রচুর অনির্বাণ ভট্টাচার্য, কি করে হলো কে জানে, হঠাৎ করে অনির্বাণ ভট্টাচার্য, সরি একটু ডাইগ্রেস করে বলি, প্রেসিডেন্সিতে আমাদের একজন সিনিয়র, তার নাম অনির্বাণ কিন্তু ভট্টাচার্য না, সে বলেছিল যে দেখ, পুলিশ যদি এই মুহূর্তে প্রেসিডেন্সিতে ঢুকে চোখ বন্ধ করে গুলি করে, খামোকা কেন করবে জানি না, কিন্তু যদি করে মিনিমাম 17টা অনির্বাণ ভট্টাচার্য মারা যাবে, অনির্বাণ মারা যাবে। আচ্ছা, আমি পরে বলেছিলাম এটা অনির্বাণ ভট্টাচার্য দিয়ে হয়ে যায় আর কি। হ্যাঁ, আর এই অনির্বাণকে কেন প্রত্যেক অনির্বাণকে সবাই অরিন্দম এবং অনিন্দ বলে ডাকে, প্রত্যেক অনিন্দকে অনির্বাণ এবং অরিন্দম বলে ডাকে, এবং প্রত্যেক অরিন্দমকে অনিন্দ এবং অনির্বাণ। দারুণ ভেন ডায়াগ্রাম আঁকা যায়। অদ্ভুত, কিন্তু এই ভেন ডায়াগ্রামটা থাকতে ভালো লাগতো। ঠিক তাই হলো। ওই আমি বললাম, আমি কিভাবে যেন মানুষ বুঝতে পারি, আমি মানে ঈশ্বর লেভেলে রেখে, আমি গিয়ে আমার বন্ধুদের বলেছিলাম যে তৃতীয় গর্বের কারণ। না, ওটা চিনতে পারি বলেছিলাম, ও ঘুম ছাড়া, হ্যাঁ রাইট, ঘুম, কুইজ আর এটা তিনটে হলো। এইবার প্ল্যানিং কমিশনটা উঠে গেছে, নাহলে আমাকে নিতে পারত। আমি বলেছিলাম আমার বন্ধুদের, দেখ অনির্বাণ বলে চিৎকার ঘুমের মধ্যে কেউ না শুনতে পারে, অনিন্দ কিংবা অরিন্দ বললে কিন্তু উঠিস, আমাকে তুলিস একদম। একজন, এবং ওখানে ডাবল অ্যাটাক দিয়েছিল, হ্যাঁ মানে দুটো নাম ধরেই ডেকেছিল, অনিন্দ এবং অরিন্দ, অনির্বাণ ছাড়া বাকি দুটো নিয়ে। মানে আমি দেখছি যে স্বপ্নে, আমি ভাবছি স্বপ্ন দেখছি, অনিন্দ অরিন্দ বলে, হ্যাঁ হ্যাঁ, শ্যামা কিংবা চন্ডালিকা যেন হচ্ছে সেরকম একটা সাউন্ড ভেসে আসছে আমার দিকে। আমি ঘুমাচ্ছি অবভিয়াসলি, কারণ আমার মন তো জানে আমার নাম অনির্বাণ। এবারে অরিন্দম এবং অনিন্দ দুজন টুপ্রং অ্যাটাকটা দেখো, এটা হয়েছে। তো ফলে আমাদের জন্য যে ট্রেন থামানো হবে, এবং অনেক কিছু নিয়ে নামতে হবে, আমাদের কিবোর্ড রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, থাকার ব্যবস্থা, আর গিটার আমার কাছে ছিল হচ্ছে আমার হাতের চেয়েও বেশি দাম। এবার হুড় মুড় করে কোন রকমে আমরা নেমেছি, অরিন্দম অনিন্দ শুনে বুঝেছি ওটা অনির্বাণ।
এবার ট্রেনের মাঝখানে মানে ট্রেনের মধ্যে ভাবো ঘুমে হ্যাঁ আপনারা কোথায় বলে, তার মধ্যে আবার একজন অসমিয়া বলেন, বুঝতেও পারছি না কিন্তু ধরে নিচ্ছি আচ্ছা এইটা বলছে। এইবার এরকম করে কোনো রকমে নামলাম, আর আমি ছিলাম কে জানে কলকাতা থেকে উঠেছি তো কলেজে, না কলেজ হয়ে গেছে তো তখন, হ্যাঁ ইউনিভার্সিটি পেরিয়ে গেছি। আরে হেভি নিজের মধ্যে দ্বারকানাথ ঠাকুর জেগে উঠেছে, হাফ শার্ট ওই পরে ঠান্ডায়? উঠেছিলাম, খেয়াল নেই তো, ঠান্ডা ফান্ডা তো ম্যাটার করে না, চাট করে নেবে, জাস্ট ফ্রিজ, জাস্ট নামলাম, ট্রেন থেমেছে থেমেছে, তখন তো অন্য জগতে, ট্রেন আমাদের জন্য থামে ভাই, এইসব গিটার ফিটার নেমেছে, অমুক তমুক নেমেছে, আমরাও নেমেছি এবং দাঁড়িয়ে গেছি, নড়তে পারছি না। আমাদের সম্ভব রাত্রিরে বিচ্ছিরি বিচ্ছিরি খেয়েছিলাম, ট্রেনে যেরকম পাওয়া যায়, করেছে পেট ব্যথা, ঘুম থেকে উঠেছি পেট ব্যথা করেছে, ও সিস্টেম আছে, এবার আমাকে যেতে হবে, যেতে হবে, গাড়ি করবো, এই তো চলুন সামনে বলে একটা জায়গা নিয়ে গেলে, রামকৃষ্ণ মিশনের একটা বোধহয় ওদের ওদের একটা জায়গা ছিল, সেখানে গেলাম, সেখানে বলছে আপনার একটু নাম লিখুন, অমুক লিখুন টিখুন এইসব হচ্ছে, আনলাম যে কোথায় যাব, বাথরুমটা কোন দিকে, দৌড়ে চলে গেছি, দৌড়ে চলে গিয়ে, অভ্যেস নেই, বসতে হবে, তো অভ্যেস গেছে তো অনেক, হ্যাঁ, এবারে কিন্তু এই যে পটি, সেও তো ঈশ্বর সমান, পৃথিবী কাউকে, পৃথিবী ট্রাম ফাম কাউকে মানবে না, সর্বশক্তিমান, আমি গেছি, দূর বসতে পারছি না, হাঁটুতে ব্যথা হবে, খেলাও ছেড়ে দিয়েছি, মানে আগে আমি খেলতাম দেখে বোঝা যায় না, কিন্তু বসেছি, কলটা খুলেছি, জল ঠান্ডা। নেই, ঠান্ডা ওটাকে বলে না, ওটাকে খুন বলে। এই সব করে এটা শুরু হলো হচ্ছে আমাদের মালিগাঁওতে স্পেশালি, সেদিনকেই ভোরবেলা, সেদিনকেই সন্ধ্যে রাত্রিরে অনুষ্ঠান, রেলের অনুষ্ঠান, রেল বিরাট একটা মাঠ, বেশি দিন রাখতে পারতো না, মানে যেদিন অনুষ্ঠান সেদিনই ভোর? এই করেছে, নিয়ে গেছে, আর ট্রেন থামিয়েছে, কি তুমি না, ট্রেন থামিয়ে তো থামে কারোর জন্য, ট্রেন আমাদের জন্য। এইবার গিয়ে দেখলাম 5-6 হাজার লোক, আবার বাথরুমের কথা মনে পড়লো, শো করতে গেছি, আমাদের দলের নাম ছিল তুনির, অনিন্দ্য চট্টোপাধ্যায় উনি লিখেছিলেন টুনির ব্যান্ডটাকে নিয়ে, হ্যাঁ লিখেছিলেন। ওরা আসলে মানে চন্ডিল ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় আমাদের জন্য কিছু গান লিখেও দিয়েছিলেন, আমরা মানে আমাদের জন্য, আমাদের সুর করা, আমাদের সুর করা, তো যাকে 6,000 5,000 6,000 লোক বসে আছে, তো চোখে দেখিনি জীবনে, দারুণ স্টেজ, মানে ওপেন আর কি। বড় কর্তারা সামনে বসবেন, স্টিলের চেয়ার ফেয়ার রয়েছে, ঠান্ডা, আর গান করতে শুরু করলাম, ঠিক আছে, গান হচ্ছে, অরিজিনালি গাইতাম, গান হচ্ছে, হাততালি, গান হলো, মাথা নাড়া, গান হলো, হাততালি, কিছুক্ষণ পর দেখছি একটা দল একটু একটু বিরক্ত, এবার সামনে এসে বললো আরে আপনাদের গানটা গান না, ঠিক আছে, দ্বিতীয় গান তৃতীয় গানের পর বলছে, মানে আমি বলছি যে তারপরে এই ঘটনার পরে আরো 2-3টে গানের পরে আপনাদের গানটা কখন হবে, এবার চিৎকার করছে, কি আমাদের কি গান, আরে আপনাদের মায়ের গান, মায়ের গান? মায়ের গান, কিচ্ছু বুঝতে পারছি না, এরা রাখছে, আমি বুঝেছি যে ঠিক আছে ওরা একটু চার্জড আছে, মায়ের গান শুধু বলছে, অন্য কোনো গানে কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে না, থামি দামি দিয়ে সব হচ্ছে না, বলছে মায়ের গানটা কখন। আর তার মধ্যে আমাদের একটা গান ছিল, সেটা আমি আমার দাদা মানে আমরা কোরাইট করেছিলাম, মা জানে সব কথা আমি জানি না বলে, আচ্ছা, মায়ের গান ওটা গেয়েছি, বললাম বাবা আসামে এই গানটার এত জনপ্রিয়তা। বাপরে, বলে ঠিক আছে, চিড়ে তো ভেজে না, মায়ের গান বলে একটা সময় স্টেজের সামনে চলে এসে হুঙ্কার তড় পাচ্ছে, অনেকক্ষণ পর বুঝতে পারলাম যে বলছে টুনির মা শুনতে চায়, ও হরি, TUNIR, টুনির আমাদের নাম, ও ভেবেছে টুনির মা, তো মায়ের গানটা গাও, আমি তো বুঝতেই পারছি না, বলছে টুনির মা কখন হবে, এটা তো আমাদের গান না, আমরা তো গাইবো না, আমি একটু অন্য আন্দাজ করছিলাম যে বোধহয় কোনো ভক্তি গীতি শুনতে না চাইছিল। না, সে হলে তো সেও জানতাম না, কিন্তু ভক্তি নিয়ে একটা গীত গাইতে পারতাম, টুনির কিছু হচ্ছে না, মানে মানে ওই
আর এইটা বাংলা ব্যান্ডই শিখিয়ে দিয়ে গেছে, বিপদে পড়লে রনে বনে জলে জঙ্গলে, এমনকি মালিগাঁওতে তুমি যদি পরপর সোহাগ চাঁদ বলনি, বন্ধু 3 দিন আর সাধের লাউ এগুলো যদি করে দাও, নাচবে টাচবে সব ভুলে যাবে। ভুলে যাবে। আমরা তৎক্ষণাৎ শুরু করে দিচ্ছি, নেচে বেঁচে দিল। নেমে এলাম, বিপদ ঘটলো তারপর। যে বাচ্চা মেয়েটি কে এখান থেকে নিয়ে গেছিল, সারেগামায় সেকেন্ড হয়েছিল সেবার, লতার গান গান, এ মালিক তেরে বন্দে হাম দিয়ে শুরু করেছে। এরকম আরো 2-3টে শান্ত লতার গান গাইছে। আমি চোখের সামনে দেখলাম, আমার বাকি ব্যান্ডের সবাই, আমরা তো বুঝতে পেরেছি উত্তপ্ত হচ্ছে, জিনিস টিনিস নিয়ে আমরা যেখানে ছিলাম সেখানে চলে গেছি, এবং সেখানে একটা দোষ নেই, এত ঠান্ডা ছিল যে আমাদের একটা মুরগি ইয়ে দেওয়া হয়েছিল, সেটা মানে ভাঙতে ভাঙতে হচ্ছিল, জমে গিয়েছিল। আমি দেখেছিলাম একটা স্টিলের চেয়ার উড়ে এসে স্টেজে কোনোভাবে ওই মেয়েটিকে ক্রস করে দাম করে পড়ে, যিনি ড্রামস ইয়ে করছিলেন তার সিম্বলে গিয়ে পড়ল। লতা টতা হবে না, তবে হচ্ছে ওরা রেলে আধিকারিকরা বা তাদের কিন্তু প্রবলেম নয়, তারা ভালো এনজয় সাধারণ করছেন। হ্যাঁ, এবার ওদের করতে হলে, এবার তাকে বলেছে ওই ওই গানটা বলো, ওই যেটা সব সময় বাজে, দু ঘুট মুঝে ভি পিলা দে। আচ্ছা আচ্ছা। কাঁদছে বাচ্চা, আর বাচ্চা মেয়ে কত হবে, 9, 10, 11, 12 বয়স হবে, 9, 10, থরথর করে কাঁপছে। কোন রকমে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো। একটি ছেলে দু ঘুট মুঝে ভি পিলা, কিছু করার নেই। এইটা একটা দেখেছিলাম, আর একটা দেখেছিলাম অসাধারণ আতিথেয়তা। একটি ক্লাবে আমাদের নিয়ে যাওয়া হয়েছে, সেটা একটা পুলিশ স্টেশনের ঠিক পাশে, আমার স্ট্রিটের ওখানে। সেখানে গান টান গাইছি, খুব যত্ন করা হয়েছিল, এবং সেখানে যত্ন রত্ন করেছিল, আমাকে ধমকে দিয়েছিল। কারণ কি হয়, নিজের গিটারটা নিয়ে যাচ্ছি, আমাকে বলছেন গিটারটা দিন। ওরা ছিল হচ্ছে মস্তান, গিটারটা দিন। আলাম যে না না আমি নেব, গিটারটা দিন। না না কোনো অসুবিধা নেই, গিটারটা দিন। না না আমি গিটারটা দেবেন, বলে ছেড়ে আতিথেয়তার সুযোগ দিচ্ছি না। সেখানে আমরা যখন গান গাইছি, একটা আমাদের অরিজিনাল গাইছিলাম, হঠাৎ করে টাং করে একটা আওয়াজ হয়েছে, এদিক ওদিক তাকাচ্ছি, গান চালিয়ে যাচ্ছি। ও পড়শি একটি ক্লাব অ্যাটাক করেছে, অ্যাটাক অটিস্টিক ফিক নিয়ে প্রথমে ছোঁড়াছুড়ি করেছে। ওরা কি করলো, ওরা সবাই ক্লাবের সবাই অ্যাডভান্স কিন্তু বাড়ি এসে দিয়ে গেছে। হ্যাঁ, সবাই আমাদের ঘিরে ধরলো, আমরা শো করছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাদের আরেকজন ভোকালিস্ট এখানে গিটার নিয়ে, আমি গিটার নিয়ে পেছনে কিবোর্ড এবং আমাদের পুরো ঘিরে ধরে, ঘিরে ধরে না এরকম করে সবাই সামনে দাঁড়িয়ে, এরকম করে আমি দেখছি অডিয়েন্সকে। তখন অডিয়েন্স দেখছেন, তখন উপর দেখছি অবশ্য, কোথা থেকে কি উড়ে আসবে। আসবে। হ্যাঁ, গান এরকম করে, গান মানে কি, আমি কোন রকমে ইয়ে করছি, এবং তারপরে তাদের ধন্যবাদ, ভাল লাগলো, আরো শোনাতে পারতাম পারতাম বলে পালানোর চেষ্টা করছি। কিন্তু এবার তো তাদের সংবর্ধনা হবে, মিষ্টির হাঁড়ি ফাঁড়িয়েছে। অনির্বাণ বলেছিল, অনির্বাণ বাবু আপনি এবং আপনাদের সম্প্রদায়কে বলে এরকম করে দিলে তো মিষ্টি, ধন্যবাদ, নামবো কোন দিক দিয়ে, হ্যাঁ মানে এক্সিটটা কোথায় ভাবছি। ওই রকম করে গিটারটা দিন ফিন করে গাড়িতে তুললো। মিষ্টির হাঁড়ি কে ফেলে গিয়েছিল তার জন্য চোখ রাঙালো, মিষ্টির হাঁড়ি ফেলে যাচ্ছ, মিষ্টির হাঁড়ি ফাড়ি সবাইকে একটা করে মিষ্টির হাঁড়ি দিয়ে সবাইকে দিয়েছে। সেটা নিয়ে কাড়াকাড়ি করলো, অনেক অনেক রসগোল্লা দিয়েছিল। এইসব নিয়ে আমাদের গাড়িতে তুললো, মেন রোড, আমার স্ট্রিট পুলিশ থানার সামনে আমাদের গাড়িতে তুললো, ঘিরে নিয়ে গাড়িটা বেরিয়ে গেল। আমরা তো এরকম করে পেছনে দেখছি, মারুতি অমনি মনে আছে। আমরা বেশ কিছুটা এগিয়ে গেলাম, গাড়ি বেশ কিছুটা এগিয়ে গেলাম, ওরা দাঁড়িয়ে রইলো 18-20 জন। দূর থেকে দেখতে পেলাম একটা জিনিস তুললো, হকি স্টিক। হকি স্টিক যাবে এরকম করে, এরকম কার্ভ আর কিছু হতে পারে না, ছুটলো। মানে তুই ভাবো, ওরা কিন্তু আমাদের পুরো অনুষ্ঠানটা করিয়ে আপনাদের সসম্মানে সেফলি গাড়িতে তুলে বেশ কিছুটা এগিয়ে গেলাম। তারপর চল ভাই, তোরা পাথর ছুঁড়েছিলিস তো, এও আছে। খুব ভাল লেগেছিল এগুলো। তো প্রেসিডেন্সিতে ওই, আমি অনেকটা ডাইগ্রেস করে গেলাম, অনেকটা বেকার বকছি। ওই ওই সিনড্রোমটা বসতে যারা বলে হেভি বোর করি, সরি। তো ওই প্রেসিডেন্সিতে একটা একটা যোগাযোগ হয়েছিল নানা মানুষের সঙ্গে। ইতিহাস পড়তাম, ওয়ার্ল্ড রিনাউন্ড টিচার, ইতিহাসবিদ,
কানেক্ট করতে পারিনি, তিনিও কানেক্ট করাতে পারেননি আমাদের সঙ্গে। তার সঙ্গে আমি যখন চাকরিতে ঢুকলাম, তার ইন্টারভিউ নিতে গেলাম, প্রেমে পড়ে গেলাম। ফলে শিক্ষার দিক দিয়েও ভুল বলছি, কিভাবে ডিল করা হবে স্টুডেন্টদের। আমাদের প্রথমে একদিন বলেছিলেন যে তোমরা অমুক বইটা পড়েছো, না, হোল ক্লাস বললাম তোমরা মূর্খ। এরকম কেন বলছে, অত নাম করা, কেন এরকম বলবে? কিন্তু বললে তোমরা মূর্খ, তোমরা কিছু জানো না, তোমরা ডিজার্ভই করো না। শোনো, আমি কাদের কাছে পড়েছি, আমরা কাদের কাছে পড়েছি, এবং বিখ্যাত লোকেদের নাম বলছি। আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে স্যার, মূর্খ হতে পারি আমরা প্রত্যেকে মূর্খ হতে পারি, কিন্তু আপনি অপমান করতে পারেন, ঠিক এটা করতে পারেন। তো উনি চলে গিয়েছিলেন। তো এইগুলো দেখলাম। ফলে প্রেসিডেন্সির মতন, প্রেসিডেন্সি একটা অদ্ভুত আলগা, মানে কলেজ একটা অদ্ভুত আলগা আলগা কি বলবো, ভেলায় ভাসিয়েছিল। আমি অতটা রুটেড, মানে এখানে ফিরে আসিনি। ওটা আমাকে, মানে প্রেসিডেন্সি আমাকে যতটা না এগিয়ে দিয়েছে, এগিয়ে তো দিয়েইছে, যতটা না এগিয়ে দিয়েছে তার চেয়ে বেশি আমাকে বরবিল কিংবা কলকাতা এজ এ শহর, ইন্ডিভিজুয়াল কিছু মানুষ, এরা এগিয়ে দিয়েছে। ফলে প্রেসিডেন্সিতে অত আমি বুঝতে পেরেছি। এবারে ধরুন, যেটা জানতে চাইবো, আপনি হিস্ট্রি পড়েছেন এবং আপনি সাংবাদিকতায় আসার আগে একটা স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। এই যেটা রঙিন জীবন ছিল শিক্ষকতার, তারপরে ধরুন নিজেরা পড়াশোনা করছেন, গানের দল আছে, সেটা শো করছে এত জায়গায়, এত প্রেস্টিজিয়াস জায়গায়। এখান থেকে সাংবাদিকতায় কিভাবে আসা, মানে সেই জার্নিটা একটু বলবেন? মানে তুমি কি স্কুলের এটাও কিছু শুনতে চাইছো? বলতে পারেন, মানে সাংবাদিক হব এই বাসনাটা কি ছিল? না না, আমার কিছু বাসনাই কোনোদিন ছিল। আচ্ছা। স্কুলে যে আমি পড়াতে যাবো সেই বাসনা তো ছিলই না। একদিন সকালবেলায় আমার এমএ ফাইনাল পরীক্ষা দিয়েছি, কিন্তু রেজাল্ট বেরোয়নি। আমার প্রিন্সিপাল, তখন তিনি ইংরেজি পড়াতেন আমাদের, যখন ওই স্কুলেই পড়তাম, তো সেই স্কুলেই আমাকে আমার প্রিন্সিপাল একদিন সকালে ফোন করে বললেন, করছিস কি তুই? বললাম যে আমি করছি, মানে এই তো উঠলাম কিছুক্ষণ আগে, 8:45 সেদিন উঠেছি। তো বললো যে তাহলে তুই একটু বেলার দিকে স্কুলে চলে এলাম। কেন, আমি কেন যাবো? আয় না। তো গেলাম, এবং যেতে কথা বলে বললাম যে শোন, ওই সামনে ক্লাস 5B আছে, ওখানে চলে যা। কেন যাবো? বললেন না শোন, এই একজন একটু লিভে আছে, 3 মাস তুই একটু পড়িয়ে দে। বলে আমি টিউশনে পড়াইনি তার আগে কাউকে, আমি কিছু জানি না। বলে জানা, তুই জানা। আগেন কি কেন? আমি গেলাম, পুজোর পর স্কুল খুলেছে, আমি গিয়ে দেখলাম আটকে উঠলাম, মানে কাঁড়ি কাঁড়ি বাচ্চা লাফাচ্ছে। স্কুলের পর ছুটির পর ফিরেছে, আমি ঢুকেছি এবং ক্লাসিক উৎপল স্টাইলে ওরা পুরো, এইখানে তো আমি যদি ওইখানে আমি ভিতু মুখে ঢুকেছি এরকম করে, এবং আমাকে জলে ফেলে দিয়েছে। দেখছে ওরা এরকম করে কথাবার্তা বলছে, কে ভাই এসছি, টেবিল ফেবিলে কিছু পরিষ্কার করবে, কিছু একটা করবে, চলে যাবে মোট কথা। আমি তারপরে এরকম করে কিছুক্ষণ পরে এরকম তাকিয়ে বলে, এগিয়ে এখনো যায়নি, হ্যাঁ বলে বসে আছে। তখন আমি বলছি যে হ্যালো, আই এম মোমো। অবাক, আচ্ছা তো, হ্যাঁ মানে হাম ক্যা করে কাইন্ড অফ। বলছি যে আই এম সাপোজ টু টিচ ইউ হিস্ট্রি। গ্যাপ, সাইলেন্স, এবার কি আমি বেরিয়ে গিয়ে ছিচকাদুনে টাইপ লাগে না, প্রিন্সিপাল কে গেলাম, ওরা আমার কথা শুনছে, খামোখা কিভাবে কি সব ম্যানেজ ফ্যানেজ হলো টলো। আমি কিছুক্ষণ ভেবাতে ভাবে বসে রইলাম, তারপর কি সব করেছিলাম মনে নেই। তারপরে ওই 3 মাস আমি করলাম, এবং তারপরে পার্মানেন্ট হয়ে গেল। এই ক্লাস 5-এর ওই ব্যাচটার সঙ্গে এখনো যোগাযোগ আছে। তারপর দারুণ সম্পর্ক হয়েছিল। তখন আমার তখন আমার ব্যান্ড ছিল। আর আমার জীবনে আরেকটা দুঃখের কথা মনে পড়েছে, আমার আগে লম্বা চুল ছিল। আপনার ব্যান্ড বলে নয় কিন্তু, হ্যাঁ, আরে কেন, আমি জানি খুব অদ্ভুত দেখতে লাগতো, কিন্তু মানে ঠিক ভিজুয়ালাইজ করা যাচ্ছে। আরে আমি করতে পারি না তো, তুমি এই অবধি লম্বা চুল ছিল। এবারে আমার খুব শখ ছিল থাকুক, কিন্তু যা হয় বাড়িতে বলে কাট 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 কাট। তো একজন টিচার যায়, সে আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে যে লম্বা চুল আছে,
আহ, আমি যে জিনিসগুলো অনেক আমাকে যারা পড়িয়েছেন অনেক টিচারের কাছে পাইনি, আমি চেষ্টা করেছিলাম সেটা যেন তারা না তারা পায়, পায়। মানে সেটা যেন তারা মানে পায়, যেটা যেটা আমি আপনারা পাইনি পাননি, সেটা যেন হ্যাঁ তারা পায়। হ্যাঁ। তো সেভাবে আমি ইয়ে করতাম। আর হিস্ট্রি লোকে ভাবে মুখস্থ করতে হবে, ডেট মেট, গল্প বলতে হবে, গল্পে চলে আসতাম আমি। আহ, অনেক রাংদে বাসন্তী বেরোনোর পর আমি কিছু না, রাংদে বাসন্তীর এক্সাম্পল দিয়ে ভাগাতের চ্যাপ্টার পড়েছি, কিছুই না পাতি, কিন্তু তাতে ওরা কোনোদিন কিন্তু ছেড়ে যায়নি আমাকে। ওদের সঙ্গে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে বিরাট ঝগড়া হতো, ওরা আমাকে টিজ করতো, স্যার কি হলো, কে গেলেন দু গোল, বেশিরভাগ ইস্ট বেঙ্গল সাপোর্টার ছিল। না বেশিরভাগ না, বা মোহনবাগানও ছিল তখন, আচ্ছা। তোরা ইয়ে বলছিস বলে আরেকটা দল এটা ছিল, ব্যান্ড আছে, তারা আমার শো দেখতে এসছে হয়তো কোনো সময়। বন্ধুর সঙ্গে আমি যে ক্লাস 12 এর একটি হেড বয় যে ছিল তার প্রেমেও আমি একটু মিডিয়েট করে দিয়েছিলাম আর কি। তো ফলে ওই বন্ধুর মতন একটা মিশে গিয়েছিলাম, কারণ আমি অন্য কোনো রকমের মেশা দিয়ে জানতাম না, ইদার মিশবো না বা মিশলে এরকম ভাবে হুম। মিশবো। খুব মানে ওই 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 ফেজটা আমাকে কিন্তু অনেকটা ওই আগেন ওই স্কুলে ওই স্টুডেন্টদের সঙ্গে স্টাফ রুমের ফেজটা আমি ভাল লাগতো না, বারিং 3-4 জন, এটা আমার মানে বাকি যাদের কাছে আমি পড়েছি, আগেন বারিং 1 or 2, তারা ছাড়া বাকিদের মনে হতো যে এটা কি, স্টাফ রুমের ভেতরে এই চলে আসো, আমি বেরিয়ে যেতে চাই স্টুডেন্টদের মধ্যে। এবং স্টুডেন্টদের সঙ্গে গাল গল্প করতাম বলে আবার কিছু সিনিয়র টিচাররা বলতেন, বা এ তো হেভি পাকা, কি মনে করছে নিজেকে, তো ফলে তিক্ত আমার ওইটা। কিন্তু স্টাফ রুমের মধ্যেই সমবয়সী বা মোটামুটি কাছের ওই 3-4 জন ছিল, তাদের সঙ্গে আমার মনে হতো যে হেঁটে যতদূর যাওয়া যায়। যাওয়া যায় চলে যাবো। তাদের সঙ্গে তাদের একজনের সঙ্গে অবশ্য আমি এখনো হেঁটে চলেছি, তিনি আমার স্ত্রী। আচ্ছা। হ্যাঁ, ওরাও আমার স্কুল কিন্তু ওটাও দেখেছে, আমার 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 স্কুলেই আমার স্ত্রী হিস্ট্রি পড়ান, আমি বেশি বলবো না, ও ইন্টারভিউটা দেখবে এই রে। হয়তো, তাহলে ও শুনলেও কিন্তু ওইখানেই আমাদের প্রেম হয়। আচ্ছা। তো মাচ লাভ টিচার ছিল ও, আমিও ছিলাম, তো স্টুডেন্টরা খুব খুশি হয়েছিল যে তো যাকে, তো এইখান থেকে বেরিয়ে এলাম একটা অদ্ভুত কারণে, অদ্ভুত বলবো না, সেটা হচ্ছে আমার চেয়ে 10 বছর বড়, কিন্তু ওই যে আমি 3-4 জন প্রিয় লোক বলছি, তো তেমনই একজন দাদা ফিজিক্স অঙ্ক পড়াতেন, অকল্পনীয়, কিশোরের গান গাইতেন ফাটিয়ে, আর স্কুটার ছিল, একসঙ্গে বাড়ি ফিরতাম। স্কুটারে সাউন্ড এফেক্ট তো লাগতো না আমার। এখনকার মতন হয়েছে, হ্যাঁ সবেতে একটু গ্র্যান্ড কিছু দিয়ে রাখে, এটা স্কুটার হলো জাহাজের টাইপ। তো একসঙ্গে স্কুটারে আমরা ফিরতাম, ওকেও বিরাট ভালোবাসতো স্টুডেন্টরা, আমাদেরও, কচুরি ফচুরি খেয়ে বাড়ি ফিরতাম। ওর বিরুদ্ধে স্কুলের অন্য কিছু ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক টিচার টিউশনের ইয়েতে একটা চক্রান্ত ইয়ে করি, ওর কাছে যারা পড়তো তাদেরকে নম্বর কমিয়ে দিয়ে বলতো যে ওর কাছে পড়লে তোমাদের ফেল করাবো, এইসব হতো হতো দিয়ে ওকে ছাড়তে বাধ্য করলো। প্রতিবাদে আমি চাকরি ছেড়ে দিলাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি চাকরি ছেড়ে দিলাম, আমার স্ত্রীকে ফোন করলাম, ততদিনে আমার স্ত্রী ওই স্কুলটি ছেড়ে অন্য স্কুলে পেয়ে গেছে, ওখানে পৌঁছে। আমি ওকে বললাম যে আমি এই এই অবস্থা, আমি চাকরি ছেড়ে দেবো, আমি এখানে করবো না। প্রতিবাদে আমাকে প্রিন্সিপাল এবং অন্য এটা বললো যে তুমি কেন ছাড়ো, বললাম ছাড়ছি কারণ এই নোংরামের প্রতিবাদে। সেইখান থেকে ছেড়ে আমি একটা অদ্ভুত একটা জায়গায় গেলাম, সেখানে 3 মাস ছিলাম, পারিনি, এটি প্রোডাকশন হাউসে আমি জয়েন করলাম। এবং তখন আমাকে বলা হলো যে স্বপন শাহর একটা ছবিতে তুমি হচ্ছে ইপি, যেটাকে এখন বলে প্রডিউসারের লোক, তখন ওইসব নাম ছিল না, তো বললো যে তুমি যাও স্বপন শাহর, তুমি তো প্রডিউসার, তুমি খাদিম ফাদিম করো, স্বপন শাহর একটি ছবি করছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রচনা করছেন। আমি একটা অন্য জগতে গিয়ে হা করে দেখছি কি হচ্ছে কি, সেখানেই দেখেছিলাম যে দুটো বগলে দুরকম পারফিউম মাখা হয়, স্টাররা মাখে, এটা আমার উপলব্ধি। হ্যাঁ, এটা আমি দেখেছিলাম, বোঝাই যাচ্ছে, আমি নাম বলছি না, হ্যাঁ হবে হয়তো। তো ওইখানে আমি কিন্তু স্বপন সাহেব খুবই ভালো, আপনি কি খাবেন টাবেন,
কি হচ্ছে, কেন হচ্ছে, যা হচ্ছে নিশ্চয়ই ভালো হচ্ছে, কিন্তু আমি নেই এতে। মানে এই ভালোটা আমরা বুঝতে পারছি না আর কি কি না, হচ্ছে। তারপর আমাকে বলা হলো এতে একদিন তুমি চলে যাও, আরে ব্যাংকক না কোথায় শুট হলো জানো, আরে ইয়ে সত্যজিতের ফেলুদা ফেলুদা, হংকং, মানে যেটা হংকং 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 টিন্টোরেটের যিশু। টিন্টোরেটের যিশু। আমাকে বলা হলো যে সন্দীপ ভাই শুট করবেন তো তুমি চলে যাও, প্রডিউসার হংকং, আচ্ছা। আহ, কিন্তু তারপর গেলাম না। এবং আমাকে তখন প্রতিদিনে পপকর্ন বলে একটি কাগজ বেরোয়, হ্যাঁ, সেখানে আমাকে অনিন্দ চ্যাটার্জি, অনিন্দ চট্টোপাধ্যায়, তো অনিন্দ চট্টোপাধ্যায় আমাকে বললেন যে তুই লেখ। আমি কিন্তু তখন বাংলা, বাংলা তো আমি পড়িনি কোনোদিন, বাংলা কিন্তু আমি রোমানে লিখি, তখন লিখতাম, মা কপি করে আমি বলতাম, লেখাটা আমার থাকতো। তাহলে কি লিখবো, তখন ডান্স বাংলা ডান্স হচ্ছে, তিনজন তিনটে কপি লিখলো ফ্রন্ট পেজে। ডান্স বাংলা ডান্সে এই যে বাচ্চাদের অদ্ভুত বিকৃত মুখ করে নাচা টাচা গান টান, এবং এটা কিন্তু একরকম তখন সেলিব্রেট করা হতো তখন, আমি এখন জানি না, নো ডিসরেসপেক্টমেন্ট, তার বিরুদ্ধে আমি খিস্তি করে একটি লেখা লিখলাম, পপকর্ন। সেটা ফ্রন্ট পেজে ছাপলো। আরেকজন লিখেছিলেন আগেন স্কেদিং একটা লেখা, ইমিডিয়েটলি ডান্স বাংলা ডান্সের তরফ থেকে পপকর্নকে ব্যান করে দেওয়া, স্বাভাবিক। আপনার প্রথম স্টোরিতে কাগজ ব্যান হয়ে গেল। আমার, আরে আমি লজ্জার, কিন্তু হ্যাঁ, না না, আরেকজন ছিল, তাকেও দোষ দাও। তারপরে একটা অদ্ভুত কাণ্ড না হলো। না নো অফেন্স, না না, মজা করছি। তারপরে আর একটা অদ্ভুত কাণ্ড হলো, তার ডিরেক্টর ওই মীর, মানে এদের সঙ্গে যাদের নাম এখন করছি তাদের সঙ্গে এককালে আমার সদ্ভাব ছিল। মীর আমাকে বললো যে ডাকনামে ডাকতো, বললো যে অমুক দিন কি করছো তুমি, চলে এসো। বললাম কোথায়, বললো অফিসে যাবো জিয়ে। বললাম কেন, মানে ওখানে আলাদা করে মারবে। ওখানে আমি গেলাম এবং ওখানকার যে ডিরেক্টর, সে বেরিয়ে এসে আমাকে বললো যে বিপ বসাতে হবে, সে শব্দটা ইউজ করছি না, আমাকে বলেনি, বলেছিল আচ্ছা তুমি আমাদের বিপ করে দিয়েছো। বললাম মানে ওই আর কি, কফি দিল, কিছু মেশানো পেশানো আছে বোধহয়। তারপর সে আমাকে যেটা বললো, বললো যে তুমি আমাদের জন্য লিখবে। এন্ড আই ওয়াজ লাইক, ওই मैं कौन हूँ मैं कहाँ हूँ লেভেল। হ্যাঁ, বলে হ্যাঁ আমি ডান্স বাংলা ডান্সে, ওখানে তো লিখতে হতো না, ওই ইমপ্রম্পটু বলে যাওয়া কানে টকটাকে। আমি গিয়ে পড়লাম ওইখানে মিঠুন এবং ওই অরিত্র তখন ছিল না, অরিত্র ছিল না, অন্য কে একটা ছিল, এইসব আমি করতে শুরু করলাম ওইটা। আমি বলছি টলছি, মিঠুন চক্রবর্তী মুড়ি আর আলু চচ্চড়ি মাখেন নিজে, নাও এই গোল্লা পাকান দিয়ে দেন, খা। ও আচ্ছা, এইসব করছি। সেখান থেকে ফলে ওই সময়টা আমার কোনো চাকরি নেই, আমি ফ্রিল্যান্স করছি। আর ওখান থেকে হঠাৎ আনন্দবাজারে আমাকে ডাকা হয়, বলা হয় যে তুমি কি জয়েন করবে, মানে কয়েকদিন করে দেখো, তারপর আমরা যদি বুঝি তুমি যোগ্য তাহলে জয়েন করবো। তো ওই ঢুকে পড়লাম আর কি আনন্দবাজারে, ওই আর কি এবার নতুন একটা জগতে চলে এলাম, কিচ্ছু জানি না, বাংলাই জানি না আমি, আবার ইয়ে। তো ওই আনন্দবাজারে ঢুকে পড়লাম, আনন্দবাজারে কাজ করতে শুরু করলাম, শিখলাম। তারপর এখন এই সময় তারপরে তো একটা সময় বুঝতে পারলাম যে না, আমি পারছি, এবং আনন্দবাজারীয় একটি কিছু নোংরামি আছে, কিছু সব জায়গাতেই থাকে, আলাদা করে কিছু না, কিছু জিনিস আছে যে না তুমি উঠবে, কিন্তু তুমি এত বছর উঠবে না। কেন, কেন কেউ প্রশ্ন করে, কেন কোনো উত্তর হয় না, উঠবে না। তো আমি বললাম যে আমি কি করবো তাহলে। এই সময় তখন শুরু হচ্ছে, নাম হয়নি তখন, টাইমস বাংলা বলা হতো। তো আমি সেখান থেকে আমাকে অফার করা হয়, আমি চলে যাই এবং অন্য জগৎ খুলে যায়, এবং আমি দেখি যে আমাকে বলা হচ্ছে তুমি বলো কি করতে চাও। বাপ, তারপর থেকে তো টাইমস থেকে বেরিয়ে আমরা অন্য, আমাদের মালিকানা বদল হয়েছে, আমরা এই সময় স্বতন্ত্র একটা এন্টিটি, তো সাংবাদিকতা ওই কোনো প্ল্যান ট্যান নয়, মানে লাইফ যেখানে লিড হ্যাঁ করলো, মানে
আমার আপনাকে নিয়ে একটা ধারণা ছিল, এবং সেটা সত্যি এখন যে খুব বাজে বুক। এখন বুঝতে পারলাম। না না, সেটা হচ্ছে যে ধরুন আপনি, মানে আপনার সঙ্গে আমি 3.5 বছর লেখালেখি করেছি আপনার কাছে, দু হাজার বছর হয়ে গেছে? 2021 ডিসেম্বরে প্রথম। আপনি বরাবরই মানে এটা বলেছেন যেটা স্টোরি খুঁজে বার করো আর কি, সমস্ত লেখার মধ্যে ইনস্ট্রাকশনটা, মানে নট নেসেসারিলি কেন এরকম নয় যে যা বিকোবে বা কেচ্ছা ওই রকম ওরকম নয়, যেটার মানবিক আবেদন আছে, কারণ গল্প সকলেই শুনতে চায়। হুম। তো আমি এই কথাটা শুনে আমার কোথাও গিয়ে মনে হতো যে অনির্বাণ ভট্টাচার্য ইজ প্রাইমারিলি আ স্টোরি টেলার এবং একজন মনোযোগী লিসনার। তো আপনি এই যে এতগুলো মাধ্যমে কাজ করেছেন, সাংবাদিক, শিক্ষকতা, এবং আপনি বললেন যে ইতিহাস পড়ানো, একটা গল্প বলাই আদতে, শিক্ষকতা, লেখালেখি, গল্প যখন মানে লিখছেন যখন তখন অফকোর্স, এবং আপনি এটা নামী সংস্থার হয়ে অডিও স্টোরির ক্রিয়েটিভ টিমে দীর্ঘদিন অপারেট করেছেন। তো অডিও স্টোরি, এই সমস্ত কিছুর মূলেই কি ওই গল্প বলতে চাওয়া মানুষ কি রয়েছে, যে আমার একটা গল্প আছে এবং আমি সেটাকে বলছি? আমি লিসনার খুব ভালো, আমি জানি। গল্প গল্প পড়া, ফিকশন আদবেই আমি পড়ি না, ভাল লাগে না আমার। মানে ভালো লেখা হয়, এটা আমার সমস্যা। কিন্তু হ্যাঁ, আমি মনে করি যে নন ফিকশন, আমার নন ফিকশন বেশি পছন্দ। কিন্তু নন ফিকশন আমি কিভাবে লিখছি বা কিভাবে বলছি, নন ফিকশন, আরে নন ফিকশন হোক ফিকশন হোক, কিভাবে বলছি সেটাই তো আসল। এই যে কিভাবে বলছি এবং কি বলছি, এই সবকিছুর মধ্যে তো একটা গল্প আছে, এবং গল্পর মতন করেই তো বলতে হবে। তত্ত্ব আমি বলবো, তত্ত্ব দেব, দেখাবো, আলোচনা করব, সমালোচনা করব, কাটাছেঁড়া সবই হবে, কিন্তু সেটা তো একটা গল্পই। আমি একটা জিনিস ডিসেক্ট করে কি বলতে চাইলাম, কিছু একটা বলতে চাইলাম, এই বলাটা কি, এটা তো বলাটা, এই যে ন্যারেটিভটা বা এই কথাগুলো, এটা তো একটা গল্প। ঠিক, তো গল্প আমি কিভাবে বলছি, যে কোনো জায়গাকার গল্প হতে পারে, সেই গল্পটা কিভাবে বলছি এবং যে কোনো ফর্মের হতে পারে, সেইটা আমার সবসময় মনে হয়েছে যে এই গল্প বলাটা উচিত। কথা তাই তো হয়ে থাকে না, যে একটা কথা লোকে সেটিং দেখে। আমি না অমুক সময় নদীতে যাচ্ছিলাম, মাঝি আমায় একটা অমুক গল্প বললেন। মাঝি গল্পই তো বলবেন, তিনি যেটা দেখছেন, তার যা উপলব্ধি তাই তো বলবেন যদি বলতে চান। আবার একজন কর্পোরেট কেউ, তিনিও তার মতন করে একটা গল্পই বলবেন। ফলে গল্প বলতে আমার মধ্যে যে খুব গল্প আছে আমি জানি না, গল্প কিন্তু যেগুলো আছে, কিছু কিছু জিনিস বলতে খুব ভালো লাগে। যেমন 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 এই যে তুমি প্রশ্ন করছো, এবং তোমরা একটা জায়গা থেকে এসছো উজিয়ে এখানে, জাস্ট আমি কথা বলছি, আমরা আড্ডা মারছি, এটা আমার শুরু থেকেই অদ্ভুত লাগছিল। কেন এটা, কি দরকার ছিল, আজকে তোমরা অন্য কাজ করতে পারতে, কিন্তু আমি কিন্তু থামাইনি। কারণ আমার কিছু কথা বলতে ভাল লেগেছে, কিছু গল্প বলতে ভাল লেগেছে। কেন ভাল লেগেছে? কারণ আমি জানি যে তুমি এই যে প্রশ্নটাই করলে, তুমি তুমি একটা গল্পের গন্ধ পেয়েছো, তুমি সেই গল্পটা দেখতে চেয়েছো। তো ফলে যে গল্প দেখতে চায়, তাকে যদি আমি একটা গল্প বলি, কারণ সেও তো একজন লিসনার, ঠিক, তো সেই লিসনার এবং স্টোরি টেলার, এইটা তো আলাদা করে হয় না। তুমি স্টোরি টেলার, আমি লিসনার, আমি লিসনার, তুমি মানে তুমি লিসনার, আমি স্টোরি টেলার। এই জিনিসটা, এটাই তো সম্পর্ক যে কারো। এবারে স্বামী স্ত্রীর মধ্যে দুঃখের কথা বা আনন্দের কথা বলুক, বাবা সন্তানের মধ্যে বলুক, বস অধস্তন কর্মচারীর সঙ্গে বলুক, একটা গল্পই হচ্ছে। তো সেই গল্প বলা ফল, কিন্তু ওরকম একটা ফরম্যাটে এটা গল্প, এরকম ভাবে গল্প লিখতে 3 অ্যাক্ট অমুক, তো ওটা আমার না। ফ্যাসিনেটিং আনসার। একটু প্রসঙ্গান্তরে যাব। হ্যাঁ, আমরা যে সময়টা বেঁচে আছি, আমার একটা পার্সোনাল অবজারভেশন হচ্ছে অনেকগুলো পেশার না বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে। তার মধ্যে শিক্ষকতা, সাংবাদিকতা দুটোই রয়েছে। মানে এখান দিয়ে যদি এখন যা অবস্থা, একজন যদি শিক্ষক যান, তার দিকে না লোকে একটু সন্দেহের চোখে তাকায়। এবং সাংবাদিকের ক্ষেত্রে, মানে সাংবাদিক নিয়ে পারসেপশনটা হচ্ছে এই লোকটা স্টুডিওয়ে বসলে চেঁচায়, এই লোকটা কাগজে লিখলে কোনো দলের পা চাটে,
এই লোকটা ইউটিউবে কথা বললে তার কোনো বায়াস আছে, তো ক্রেডিবিলিটিটা কোথাও গিয়ে নষ্ট হয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি মানে একমত নাও হতে পারে। নই, হ্যাঁ। এবং আপনি হিস্ট্রি পড়াতেন, হুম। যে বিষয়টা নিয়ে ছেলে খেলা হচ্ছে দেশ জুড়ে, হ্যাঁ মানে আমি আজকে সকালে একটা চ্যাপ্টার পড়লাম, পরের দিন সেটা ব্যান্ড হয়ে গেল, বললে এটা এটা নেই, নেই। হ্যাঁ এক্সিস্ট করতো না কোনোদিন, তুমি স্বপ্ন দেখেছো। এইরকম একটা সময়ে দাঁড়িয়ে আপনি গোটা ছবিটা কি করে দেখেন, বিইং অ্যান এক্স টিচার এবং প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ জার্নালিস্ট? দেখো, ক্রেডিবিলিটির কথা যেটা তুমি বলছো, এটা আমি একমত নই। আচ্ছা, ভুলভাল লোক সব ফিল্ডে অ্যাভেলেবল, শিক্ষক বা ডাক্তার বা মানে আমিও কিন্তু না না এই না নোশনটা না 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 বিশ্বাস না করি না না, না, আমি জানি না, জেনেরিক হ্যাঁ হ্যাঁ, পারসেপশন নিয়ে একেবারে বলছি। একেবারে। হুম। আমার একটা গল্প আছে, আমার একটা ব্যাপার আছে, এইটা শুনে শুনে আমার বন্ধুরা, আমার পরিবারের লোকেরা আবার শুরু করেছে। সেটা হচ্ছে যে ওই অস্কার ওয়াইল্ডই তো না, অরসন ওয়েলস, অস্কার ওয়াইল্ড বোধহয় বলেছিল যে যেই মুহূর্তে তুমি দেখবে যে তুমি আর কিছু ভেবেছো অ্যান্ড দ্য মাস agrees with you, immediately backtrack. ভাই ভুল আছে কোথাও, হ্যাঁ গন্ডগোল আছে। এইটা আমি বিশ্বাস করি বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। তো এই অবস্থা যারা বসে আছেন ভোট দিয়ে, তো আমি বলছি যে শিক্ষক বা সাংবাদিক আলাদা করে এরকম, হ্যাঁ এরকম লোকই চারিপাশে দেখতে পারি, যেই জন্য আমার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে থাকে, বাজে লাগে। অফিস আলাদা করে বলছি না, কিন্তু নানা জায়গায় আমি নানা লোককে চিনি, দেখি এরা এরকম, কিন্তু এরকমের বাইরের লোকের কাছে আমাকে যেতে হবে। এই এই পারসেপশনটা যার আছে আছে, কিন্তু আমাকে তো সেই লোকটা হতে হবে যে খুঁজবে ওই ভিড়ের মধ্যে গিয়ে যে তুমি তুমি কি ওর মতন। আমি তো জেনে গেছি কিরকম হয় লোক, তুমি আপনার কি ওর মানুষ মতন, চেনা। তুমি কি, তো সেটা আমি চিনবো, তাহলে আমি ক্রেডিবিলিটির গল্প, মানে আমি হঠাৎ জেনারেলাইজ করে দেবো কেন যে এরা এরকম, ফলে এরা না এই যে একটা কথা হয় না যে সবাই বলতে সবাই ফিল্ম লাইনে নামে ওঠে না। না, ওঠে, অন্য কিছু করে উঠেছে জানিস তো। এই যে নামে, আরে নাম লাগবে জলে, তো ভাই তুইও নামিস, তো তুই বল, তুই জলে নেমেছিস, চান করতে নেমে ডুব দিতে নেমেছিলিস তো মহাকুম্ভে, তুই তো নামলি রে ভাই, তুই তো উঠিসনি জলে। তো ওই 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 লোকগুলোকে দেখে লাভ নেই, আমাকে দেখতে হবে হ্যাঁ এখন এরকম লোক খুব বাড়ছে, এরকম শিক্ষক বাড়ছে, এরকম ডাক্তার, সব ফিল্ডে বাড়ছে, আলাদা করে কেন বলবো, সাংবাদিক বাড়ছে, কিন্তু তাদের মধ্যে তো রয়েছে কয়েকজন যারা কেউ কেউ আছে যে কিছু করার নেই, পেটে খাবার জুটবে না তার, তাই সে তাকে ডিসঅনেস্ট হতে হয়েছে, তার সে সাহসটা আসেনি, সবাই নাই থাকতে পারে, আমার কি আছে আমি জানি না, সে সাহসটা আছে যে ভাই আমি খেতে না পেয়ে মারা যাবো, কিন্তু আমি এটা করবো না, সবাই পারেন না, তার দিকটা একটু বুঝতে হবে, জাস্টিফাই করার প্রশ্নই উঠছে না। হ্যাভিং সেড দ্যাট, এরকম তো বেশিরভাগ এরকমই আছেন যারা জেনে শুনে ডিসঅনেস্ট হতে চাইছেন, কারণ আমি ভালো থাকবো, তাদের কাছে আমি যাব না, তাদের সঙ্গে থাকবো না, তাদের আমি দেখবো না, তাদের আমি দূরে সরিয়ে রাখবো, ইচ্ছে করলে থুতু দেবো, ইচ্ছে করলে জাস্ট হেঁটে চলে যাব, তারা তো আমাকে চেস করছে না, চেস করলে আমি দৌড়বো, অন্য কথা। আমি দৌড়বো, তাদের মতন তো আমি হব না, তাদের মতন না যতক্ষণ আমি হতে পারি ততক্ষণ ফাইন। এই লড়াইটা তো সর্বক্ষণ চালিয়ে যেতে হবে দ্রাবিড়ের মতো, যে আমি 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 ক্রিজে টিকে রয়েছি, ঠিকভাবে টিকে রয়েছি, বুকে পেটে বলের দাগ নিয়ে টিকে রয়েছি। শোয়েব আখতার মানে উল্টো দিক থেকে 150 ছুঁড়বেনি, আমাকে রেজিস্ট করতে হবে সেটা। এটা শোয়েব আখতারও নয়, শোয়েব আখতার তো লিগালি ছুটছে, এখানে বোলিং মেশিন নানা জায়গায় লুকোনো আছে, ফাট 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 করে এগোচ্ছে, আমাকে তো এই করে বাঁচতে হবে, ডাক করতে হবে, কিন্তু আমি হয় বেরিয়ে চলে যেতে পারি, পারলাম না, হয় ওখানে দাঁড়িয়ে থেকে যাবো, কিন্তু আমি শিক্ষক বা অমুক সাংবাদিক আলাদা করে কেন আমি আহ, বলবো যে এরা এরা মাত্র খারাপ না, এরকম আমি এটা নেই আর কি, এই দলে নেই আমি। আপনি দ্রাভিড়ের কথা, মানে আপনাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে আপনার সঙ্গে আড্ডায় বারবার কয়েকজনের নাম উঠে আসে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রাহুল দ্রাবিড়, ডিয়েগো মারাদোনা, লীলা মজুমদার, সাই পারাঞ্জপে, আরে আহ
এবং এখনকার যারা কাজ করছেন আপনি তাদেরও অনেকের মানে কোট আনকোট কাজের অনুরাগী। হ্যাঁ হ্যাঁ আপনাকে যতটা চিনেছি আপনি তো খুব টিম ম্যান, মানে আপনি যখন মানে ধরুন একটা রবিবারওয়ারির এডিশন বেরোচ্ছে আপনি সেখানেও লিখছেন যে আমাদের টিম, সবার শেষে আপনার নামটা। তো এই টিম গেমে কেউ যখন একা ক্রেডিট নিতে চাইছে যে কোনো ফিল্ডে, তখন মানে হয়তো আপনার একটু বিরক্ত লাগে, হুম। কিন্তু এই ফুটবল বলুন বা ক্রিকেট, তার মধ্যে কিছুটা ইন্ডিভিজুয়ালিটির জায়গা আছে, কিন্তু ফুটবল সেটা আদ্যন্ত টিম স্পোর্ট। সেখান থেকে আপনি হঠাৎ করে এরকম রাহুল দ্রাবিড় বা ডিয়েগো মারাদোনা এরা এক্সেপশন হয়ে উঠছেন কিভাবে, মানে ব্যক্তিকে কিভাবে আপনি এটা এটা যদি একটু বলেন। দেখো, কিছু কিছু মানুষ তো এক্সেপশনাল হয়। মারাদোনা হচ্ছে ওই যুব নায়কের মতো, এদের ক্ষেত্রে কিছু খাটে না। আর এরা যেটা করেছে মারাদোনার ক্ষেত্রেই আমি যদি বলি, টিম গেম, মারাদোনা কিন্তু টিমকে খেলিয়েছেন। ঠিক তার মধ্যে থেকে মারাদোনা কিন্তু একাও করে, মারাদোনা কিন্তু সবসময় গোলের সামনে দাঁড়িয়ে থাকেনি যে আমাকে ভাই তুই খেটে খুটে পাঁচটাতে আমি গোলটা করে তারপর আমি ট্রফিটা তুলবো না। মারাদোনা নিচে থেকে বল নিয়ে উঠে একে দিয়েছে তাকে দিয়েছে। ফাইনালে 86 ফাইনালে কোথায় মারাদোনার গোল? মারাদোনার পাস, ওই পাস বহু চাকা কোথায়? তো এইখানে ইন্ডিভিজুয়াল সত্তা রয়েছে, টিম ইয়ে রয়েছে। আর মারাদোনাকে নিয়ে আলোচনা তো করা উচিত না, কারণ আমি মনে করি মারাদোনা সব, মারাদোনা হচ্ছে একটা মার্কার, একটা এজের মার্কার। মানে ফলে যিনি সে- কেরিয়ারের পিকে থাকার সময় রাজনৈতিক স্ট্যান্ড নিতে পারছেন, পারে তোয়াক্কা পারে করছেন না, ইয়েস। এবং বলছেন এটা আমার লাইফস্টাইল বস, তুমি এগ্রি করলে করো। কে না তাকে মাথায় তুলে নিয়ে চলে যাওয়ার জন্য এ করেছিল, কিন্তু সে কোথায় গেল? সে গেল নাপোলিতে। ঠিক, এবং সেখানে ওনাকে মানে দেবতার আসনে বসে পুজো করছে লোকজন। এবার নানা দোষ রয়েছে, কিন্তু মারাদোনাকে আমি একটা টিমের মধ্যে থেকে মারাদোনার প্রতি কেন আমি মানে অন্ধ এ তার খেলার, কারণ মারাদোনা একবারই হয় এবং মারাদোনারা আমাদের চিনিয়ে দিয়ে যায় যে দেখো এই মার্কার, এই নতুন একটি যুগ শুরু হলো। এবার তোমার ভাবনাটাকে তুমি এই যুগ দিয়ে শুরু করে দেখতে থাকো, যাচাই করতে থাকো। দ্রাবিড় তো কোনোদিনই ওদের আমরা যতদূর দূর থেকে দেখেছি টিম ম্যান হিসেবেই দেখেছি সবসময়। মানে মনে আছে আমার ওই যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হারলো, হুম। আমি যদি খুব ভুল না করি দ্রাবিড় ওই গোটা টুর্নামেন্টে ফাইনালটা হওয়ার পরে নিজে প্রেস Press conference কনফারেন্সে এ গিয়েছে। এসেছিলেন যে মানে আই এম দ্য কোচ, আই টেক আমি দ্য নেবো এটা, রেসপন্সিবিলিটি। অন্য কোনোদিন না। কিন্তু তার আগে যখন 9টা ম্যাচ রোহিত শর্মারা জিতেছেন, তখন ক্যাপ্টেন বা প্লেয়ার তারা একেবারে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড একেবারে করেছেন। তো ফলে সেই ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল সেলফটাকে দেখলাম, কিন্তু সে তো টিমটাকে নিয়ে এলো। তো আমি এভাবেই দেখি যে আহ, আমি এভাবে মানে বিটলস আমার অসম্ভব প্রিয়, ম্যাকার্টনি আমার আলাদা করে প্রিয়। ইন্ডিভিজুয়াল একটা ভাল লাগা আছে। ইয়েস্টারডে আমি জানি ম্যাকার্টনি, ও বাপরে সাংঘাতিক, কিন্তু বিটলসেই আমি থাকবো। আমি দ্রাবিড়ের দলে বা যে কোনো দলে থাকবো। আমি ইন্ডিভিজুয়ালকে, তার মধ্যে থেকে ইন্ডিভিজুয়াল তো বেরোবেই, ইন্ডিভিজুয়ালরা মিলে তো দল তৈরি করছে, ইন্ডিভিজুয়ালরা টানবে, আজ এ টানলো কাল ও টানলো, ফলে ওই যে টানের দিকে নজর যাবে সেটাকে আমি সেলিব্রেট করব, কিন্তু দল থেকে বেরোবো না। টিমের মধ্যে দাঁড়িয়ে সেলিব্রেট করবো। ওই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি তাই না, সবাই এক জায়গায় দাঁড়িয়ে থাকে, একজনকে প্রাইজটা নেয়, সবাই কিন্তু একসঙ্গে দাঁড়িয়ে হাততালিটা দেয় বা মজা করে একে অপরের সঙ্গে। তো আমি ওইভাবে ইন্ডিভিজুয়াল এবং টিমকে দেখছি। মারাদোনাতে সবের ঊর্ধ্বে। আর ধরুন বাকি যাদের কথা বললাম, লীলা মজুমদার, সাই মানে পারাঞ্জাপি, এদের থেকে কোনো লাইফ লেসন যদি ধরুন দৈনন্দিন জীবনে এরা কোনোভাবে, লীলা মজুমদার থেকে শুরু করে, লীলা মজুমদার, সাই পারাঞ্জাপি দুজনেই মায়া শিখিয়েছে। এবং একটা ছোট্ট এই যে গাছগুলো, গাছগুলো ওই যে গর্তগুলো থাকতো যেখানে পাখিরা থাকতো, লীলা মজুমদার, সাই পারাঞ্জাপের মতন মানুষ আরো আছেন, তারা আমার ক্যামেরা বা আমার চোখ বা আমার মনটাকে ওই খুপড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে গেছেন। ওই খুপড়ির মধ্যে ওয়ান্ডারল্যান্ডটাকে তারা কিন্তু বলেছেন এখানে ওয়ান্ডারল্যান্ড আছে। ওয়ান্ডারল্যান্ড শুধু একটা ব্রিজের তলায় দিয়ে আলো জ্বলে উঠছে, একটা নৌকো বেরিয়ে গেল আর ও মাঝি রে বলে একটা গান হয়ে গেল, শুধু সেটা একটা অপরূপ দৃশ্য নয়। ওই ওই গর্তটার মধ্যে কাঠপিঁপড়ে
যাচ্ছে, একটা পাখি হয়তো একবার মুখ বাড়িয়েছিল, ওর মধ্যে একটা ফ্যান্টাস্টিক। তো লীলা মজুমদার একটা 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 পৃথিবী আছে। লীলা মজুমদার সাই পাঞ্জাবি আমাকে অদ্ভুত কিছু জায়গায় এবং মানে আমি জানি না, লীলা মজুমদার নিয়ে বলতে বলতে আমি 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 শেষ অব্দি বলে যেতে পারি। একজন ভাবছেন যে ওই যে ওই ওহি দিদি ঠিক আছে, সে কি করে, সে ওই আহ, বাড়ির পেছনে যে একটা বাঁশ বাগান আছে, সেখানে অনেকগুলো জীব কাটা ভূত, বাচ্চা ভূত, তার জীব কেটে দিয়েছিল বহু বছর আগে, উম, ওই জমিদার বা এরকম কিছু, তারা রোজ আসে এবং ওহি দিদি ওদের ওই পাউরুটিতে বোধহয় চিনি মাখিয়ে, শর্টটা দিয়ে চিনি মাখিয়ে খেতে দেন। আর ওরা চুপ চুপ জল জল, আমি দেখতে পাই ছবিটা, চুপ করে বসে ওহি দিদির গল্প শুনছে। ওহি দিদি কিন্তু আহারি করা নিয়ে রয়েছেন, রান্না টান্না করছেন, বর ফিরবেন, রান্না টান্না করছেন এবং ওদের জন্য মাখাতে মাখাতে, খা তুই, ভালো করে খাচ্ছিস না, এখানে কেন লেগে আছে। সো ওহি দিদি, লীলা মজুমদার আমাকে এখানে নিয়ে যেতে পেরেছে, লীলা মজুমদার আমাকে নিয়ে যেতে পেরেছেন একটা একটা আহ, উম, বাড়ি যেখানে আহ, ওই মতি বলে একটি হাতি আসে, একটা 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 সরু গলি, যে গলিতে ঢুকতেই পারে না, মানে হাতি তো ঢোকার প্রশ্নই উঠছে না। তো সেখানে তাকে পুজোর সময় অঙ্ক করতে বসিয়ে দেওয়া হয়েছে, স্ট্রিক্ট, কোথায় দাদু বা কেউ বসিয়ে দিয়েছেন, তোমায় করতে হবে। এবার সে কিন্তু কান্না পাচ্ছে, কারণ সবাই ঠাকুর দেখতে এগিয়ে গেছে। এইবার দেখা যায় যে লীলা মজুমদার কিন্তু সেই গলি দিয়ে একজন মাহুত এবং ওই মতি হাতিকে ঢুকিয়ে দেন, ওই জানলার তলায় এসে দাঁড়ায় হাতিটা, এবং ওকে নিয়ে সারা পুজোটা ঘুরিয়ে আবার ছেড়ে চলে যায়, তখন তার ধুম জল দেয়। এই জায়গাগুলোতে আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় পড়েছি। আমরা একটা লীলা মজুমদারকে পাইনি যে এই হাতিটা এনে দেবেন। কিন্তু বিশ্বাস করতে ভালো লাগে যে কোনো একটা দুনিয়ায় এটা হচ্ছে। এটা হচ্ছে, এবং সেদিন আমি ওই ঘরটায় থাকতে পারতাম, হয়তো কোনোদিন থাকবো। আজকে আমার 45-46 বছর বয়স বলে দুটো বললাম, কারণ আমি জানি না তোমরা এটা কবে এটা দেবে, সেটার উপর নির্ভর দোসরা করছে। মেয়ে পেরিয়ে গেলে ও তুমি বলেও হ্যাঁ, তাহলে ওই, কিন্তু আমিও তো ওই ঘরটায় লকড আপ হতে পারি এবং আমার একটা মতিকে লাগতে পারে। কে আমাকে এনে দেবে এই পৃথিবীতে, কে আমাকে এনে দেবে? সাই পারাঞ্জাপে এনে দেন, লীলা মজুমদার এনে দেন, এই মানুষটা এনে দেন। তো ফলে লাইফ লেসন এটাই, নেভার লুজ হোপ, জাত জাত অপটিমিস্ট। অপটিমিস্ট থাকতেই হবে, কিন্তু নেভার লুজ সাইট বা নেভার মানে লুজ দিস রিয়েলাইজেশন যে এটা ঘোর পেসিমিস্ট হয়ে যাওয়ারই বাস্তব। এইটা আমার লাইফ লেসন। এবং ছেড়ো না কোনোদিন, থাকো, পারো না পারো, আমি নিজেকে রিঙে থাকতে হবে, রিঙে থাকতেই হবে, রিঙে যেভাবে হোক টিকে থাকো ভাই, ক্রিজে থাকো তুমি, ক্রিজ থেকে বেরিয়েও না, নানা কারণ হবে, নানা কিছু হবে, ক্রিজে বেরিয়েও না। আমার তো কিছুই করা হোক, কিন্তু ক্রিজে আমাকে থেকে যেতেই হবে। আর এটা মানে আমি জানি না এটা কতজন দেখবেন, কতজনের কাছে এই ইন্টারভিউটা পৌঁছবে। আমি একদম ক্লোজ প্রক্সিমিটি থেকে এটা শুনলাম বলে আমার কাছে এটা খুব মানে আমি আমি এই অংশটা আমার কাছে পুরোটাই, এই অংশটা আমার কাছে বিশেষ ভাবে মনে থাকবে, লীলা মজুমদারের এই অংশ। আচ্ছা, এবার একটু যদি অভিনয়ের কথা বলি, তো অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বললে, হ্যাঁ, সবাই বলেন যে মানে যেহেতু আরেকজন অভিনেতা রয়েছেন যিনি নিজেও অত্যন্ত পারদর্শী এবং বেশি জনপ্রিয়, তো তার কথা সকলে ভাবে। আপনার কথা বললে মানে একটা জেনেরিক রেসপন্স হলো, আচ্ছা ট্যালেন্টের অনির্বাণ ভট্টাচার্য। তো ওই ওই ছবিটা থেকে আপনাকে অনেক আরো অনেক মানুষ চিনেছেন, সেই ছবিটা নিয়ে একটু জানতে চাইবো। প্লাস এই যে আপনি এতগুলো মাধ্যমে কাজ করেছেন, বিজ্ঞাপনী ছবি হোক, নাটক হোক, সিরিজ হোক, ফিল্ম তো বটেই, এই যে এতগুলো মাধ্যমে কাজ করা, এতগুলো চরিত্রে কাজ করা, কোনোটায় পুলিশের চরিত্র করেছেন, একটা শয়তান প্রমোটারের চরিত্র করেছেন, কবির অল্টার ইগো করেছেন, আপনি রিসেন্ট কমলেশ্বর মুখোপাধ্যায়ের জুলিয়াস সিজার অ্যাডাপ্টেশন আপনি শেক্সপিয়ার ইন ক্যালকাটা করেছেন। এই এত রকম চরিত্রগুলো মানে
প্রিপারেশনটা কিভাবে নেন এবং কোনটা করতে পেরে, আমি জানি এটা খুব বোকা বোকা প্রশ্ন কিন্তু তাও আর কি, মানে কোনটা করতে পেরে খুব ভালো লেগেছিল, মানে সব থেকে বেশি ভালো লেগেছিল? মানে এটা না চাইলে নাও দিতে পারেন উত্তরটা, কারণ সবকটা চরিত্রই আমাদের খুব প্রিয়। না না, আমার হয়তো না। আচ্ছা। না মানে আমি আমার মূল, তুমি জানোই সেটা, বলছি আমার মূল আক্ষেপটা হচ্ছে যে আমার শেখা হলো না, লেখা শেখা হলো না। অবস্থা কি যুগ, লিখছি, পড়ছে লোকে, বলছেন। অভিনয় তো জানলাম না, ট্রেন্ড অভিনেতাদের সঙ্গে কাজ করছি অনেক ক্ষেত্রে। আই ফিল সো এম্বারেসড, যারা ট্রেন্ড অভিনেতা, আমি তাদের সঙ্গে এত কিছু একটা করলাম, আমাকে প্রশংসা করছে। হ্যাঁ, যারা করছেন তাদের ইমোশনকে অবভিয়াসলি আমি কিছু মানে অবহেলা বা না না করছেন না। একেবারেই। হ্যাঁ, আর আমার কি ভাল লাগছে না? খুব ভাল লাগছে, কিন্তু আমার তো শিক্ষাটা নেই। এখন বুঝতেও পারি না যে আমি আমার সময়টাও নানা কাজের জন্য একটু ইয়েছে যে চুপ করে বসে যে, আর সে দমও নেই বোধহয় আমার, সে শিক্ষাটা নেওয়ার মতন দমও নেই আমার, ভেতরে থাকার একটা ব্যাপার আছে তো। কিন্তু এই যে এতগুলো করলাম, যারা আমাকে ডাকেন, ধন্যবাদ সবাইকে, যেন আরো ডাকেন। কিন্তু কিভাবে প্রিপেয়ার করি, আমি আলাদা করে কিছু প্রিপেয়ার করতে পারি না, কারণ আমি ইমোশনটাই যাই, হ্যাঁ, আমি লাইনস গুলোয় যাই, চরিত্রের গল্পগুলো ওইগুলো বোঝার চেষ্টা করি, কারণ আমি জানি আমার লিমিটেড ক্ষমতা, তার মধ্যে থেকেই আমি যা করার আমাকে তার মধ্যে থেকেই করতে হবে। কেউ কেউ খুঁচিয়ে আমাকে অন্যদিকে নিয়ে যান, খুব কম মানুষ। আমি তাদের বলি আমি চেষ্টা করব, কারণ আমি জানি না, পেরে গেলে পেরে গেলাম, কিন্তু পরের দিন পেরে যাবো সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ আমার ট্রেনিংটা নেই। ওটা কিভাবে আনতে হয় আমি তো জানি না, ওটা চলে আসে। তো এই করে আমি করি, আমি বোঝার চেষ্টা করি যে একটা লোক কিভাবে কথাটা বলবে, যদি কথা বলার হয়। যেহেতু এখানে বেশিরভাগ জিনিসেই কথাকেই প্রাধান্য দেওয়া হয় সাইলেন্সের চেয়ে বেশি, তো কথা কিভাবে বলবে সেটা একটা পজ কি নেব, আমি কি অদ্ভুত জায়গায় একটা কিছু পজ নেব যেটা হয়তো ওই চরিত্রটা নেয়। আমি নিজে হলে ওরম ভাবে বলতাম না, কিন্তু ওইখানে একটা পজ নিলাম, মিড সেন্টেন্স মিড ওয়ার্ড হয়তো অনেক ক্ষেত্রে সেইটা আমার মনে হয় যে এই লোকটা এরম ভাবে কথা বলবে, এরম ভাবে ঘাবড়াবে, ভয়টা এইভাবে পাবে, বা ফ্যাল ফ্যাল করে তাকালে এইভাবে তাকাবে। এইগুলো আমার যেটা মনে হচ্ছে সেইটা আমি করার চেষ্টা করি। আমার প্রিপারেশন ওইটুকুনি। আমার শিক্ষা থাকলে আমি হয়তো বেটার প্রিপেয়ার করতে পারতাম, আমি হয়তো চরিত্রটার দিকে যেতে পারতাম। এটা এটা আমার চিরকালীন দ্বন্দ্ব, চরিত্র কি হয়ে ওঠা যায়, হয়ে আমি জানি না, আই ডোন্ট এগ্রি। আমার মনে হয় কিন্তু চরিত্র দিকে যাওয়া তো যায়। তো সেই চরিত্র দিকে, আর চরিত্রের দিকে যেতে গেলে তো আমাকে অনেকগুলো চেক পয়েন্ট এক্সপিরিয়েন্স করতে হবে। হ্যাঁ মানে আমি আমি একটা খুনি হলো, খুনি কিরম হয়, খুনি কি এরম করে তাকায়, খুনি কি এরম করেই বসে, খুনি কি বন্দুকটা নিয়ে করে কোনো জিভ বার কেন করে, জিভ বার করবে নাকি কোনো লোক? প্রথমত তো কেউ গুলি করার আগে এরকম করে চার পাতা ডায়লগ দেয়, ছোট থেকে আমরা তো তাই দেখে এসেছি, আমি কিন্তু তোমাকে মেরে দেবো, তারপরে অনেক কিছু বলে, মনে নেই বলে ইয়ে দেয় 1973 পিকে বন্দ্যোপাধ্যায়, 1973 তুমি আমাকে এই করেছিলে আর তোমার বাবাকে এই বলেছিল, অতএব আমি লিখেছি, দেখো তাই আগে মারতে এসেছি, তারপরে মারলো পুলিশ, ততক্ষণেও এলো না। তো লেখার সময় আমি চেষ্টা করি স্ক্রিন প্লে লেখার সময় যে স্পুফ করলে এটা ব্রিলিয়ান্ট, আহা মানে বসানো, মানে ওটাকে তির্যক ভঙ্গিতে ব্যঙ্গ করে ইনফ্যাক্ট ওটা কি কিছু করতে হবে না, ওই ছবিটা কি চালিয়ে দিয়ে বলতে হবে যে এটা স্পুফ, ওই ছবিটাই করতে হবে না, হিট আছে। তো ওই চরিত্র তৈরি হওয়ার সময়ও আমি যেটুকুনি এগোতে পারি সেটুকুনি আমি চেষ্টা করি যে এ লোকটা এরকম, এ লোকটা এই করে, ফলে এবার এবার আমি চলে যাই, অত মাথায় আমি কিছু নিতে পারি না, কারণ মাথায় নেওয়ার ক্ষমতাটাই নেই, বোধাটাই। আর পছন্দসই ক্যারেক্টার বা ইয়ে একটা এরকম ইমোশনাল সময় হয়েছিল আমার। আর বিজ্ঞাপন টিজ্ঞাপনে আমি অনেকের কাছ থেকে শুনি, কি এক্সপ্রেশন দাও তুমি, ডিরেক্টররাও বলেছেন, কিছু বম্বের পরিচালকও বলেছেন যে নির্বাণ
হোয়াট এক্সপ্রেশন আমাকে আচ্ছা, দেখতে বম্বের লোকজন ঠিকঠাক অনির্বাণ বলে, মানে তারা গোলান না, অরিন্দম অনিন্দম না, কারণ তারা তো অরিন্দম এবং অনিন্দর জানেন কনসেপ্ট না। নেই হ্যাঁ, আর কি, হ্যাঁ, থাকলে তো তারা বলেছেন এবার আমি বুঝতে পারি যে এটা বোধহয় আমাকে এত ফানি দেখতে, এক্সপ্রেশন দেবো কি আর? তাকালি এক্সপ্রেশন হয়ে যায়, ফানি তো, তো ওইটার জন্য হয়। কিন্তু বাকি এইটা এইটা চরিত্র করতে করতে আমি ভাবি যে এই লোকটা, কিছুদিন আগে একটা সিরিজ করলাম, ভালো একটি ইয়াং ছেলের সিরিজ করলাম, সেখানে করাপ্ট একটা পুলিশ অফিসার, তাকে লাস্টে অপদস্থ করা হয়। এবার আমি সেটা ভাবছিলাম যে আমি কি আনবো ভেতরে, যে কি হচ্ছে ওর মাথায়। আনতে গেলে তো আমাকে অপমানিত হতে হবে তো আমাকে। হুম, হুম। আমি তো ওই মাপ কেন, কোনো মাপেরই ইয়ে নয় যে আমি বুঝে নিয়ে ওটাকে ইমপ্লান্ট করতে পারবো নিজের মধ্যে, আমাকে চেষ্টা করতে হবে, যেতে হবে ওই দিকে। হুম। সেইটা আমি আনকরা তো শব্দ হয় না, হ্যাঁ, হ্যাঁ, ওটা ব্যান্ড। ইয়েস, কিন্তু আনতাবড়ি হাত পা এরকম করে একটা যাওয়ার চেষ্টা করি, একটা রিচ করি যেখানে আমার মনে হয় যে রিচ করলাম। আসলে হয়তো ডিরেক্টর বা রাইটার বা তাদের কাছে বা দর্শকের কাছে হয়তো রিচ করতে পারলাম কিনা সেইটা আবার পরের প্রশ্ন, কিন্তু আমি এইটুকুনি পারি, এইটা আমি জানি। ফলে এইটা, আর আমাকে একটা সুবিধা আমার হয়েছে, আমি লিখি টিখি বলে এখন অব্দি ছাড় পেয়ে এসেছি। এই অংশটা যেন উম, কোনো পরিচালক বা কেউ না দেখেন। আচ্ছা, কেটে দেবো এখানে? না না না, এটা কেটো না, মানে ওরা যেন এইটুকু না, ওটা বিপ বসি, সেটা হচ্ছে যে এরকম করে কোনো ফিল্টার করা যায় যদি যারা ডিরেক্টর তারা এই অংশগুলো এরকম দেখতে পারবে পারবে না, না, এটা মিউ। এআই। এইবার না, সেটা হচ্ছে যে তারা আমাকে সেই ছাড়টা দেন, কারণ একটা লাইন যখন, একটা ডায়লগ যখন দেওয়া হয়, যেহেতু আমি লিখি কিনা কে জানি, কিংবা আমি হয়তো বিশ্বাসযোগ্য ভাই বলি, আমি ওটা আমার মতন একটু রেখে, এটা এদিক 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 এটা এদিক এরকম করে আমি চেঞ্জ করে নিই, সেটা আমাকে অ্যালাউ করেন। এটা আমি বুঝতে পেরেছি অ্যালাউ করেন, কারণ আমি যেটা বলছি সেটা হয়তো অতটা খারাপ হচ্ছে না, তাই অ্যালাউ করেন, ভালোই হচ্ছে। তো আমি প্রিপেয়ার করি আবার এই লোকটা এরকম ভাবে কথা বলে যে কেউ 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 হয়তো, মানে কোনো ম্যানারিজমের কথা বলছি না, কিন্তু ধরো কেউ হয়তো বলে যে আম, আমি আহ, এখান থেকে যাচ্ছি, এটাই বলে, হুম, এটাই নর্মাল, আমি এখান থেকে যাচ্ছি, এটাই তো বলবো আমরা। হুম। কিন্তু আমি হয়তো সেই লোকটাকে বললাম যে আমি যাচ্ছি এখান থেকে, ওই পজ এবং এটা যাচ্ছিটাকে আরো সবসময় আগে, হুম। না মানে সেটা আমি ওই একটা চরিত্রকে হয়তো সেটা দিলাম, অতটা ভেবে আসলে করি না, ব্যাট চালিয়ে দিই, লেগে গেলে লেগে যায়, না লেগে গেলে খুব ভদ্র মানুষ, আমাকে খুব একটা কিছু বলেন না, আর লেগে গেলে বলে পরের হ্যাঁ দিন কি আবার লাগবে, ক্রিজটা ছাড়লে হবে। ক্রিজটা তো ছাড়লে হবে না, না কিন্তু এটারও একটা ব্যাপার আছে, আমি যদি ক্রিজে দাঁড়িয়ে থেকে আমি দেখলাম যে এটা লাগলো না, তাও পরের দিন আবার ওইটাই চালালাম, সেটা হ্যাঁ, সেইটা মাথায় রাখতে হয়। কিন্তু হ্যাঁ, ক্রিজ ছাড়লে চলবে না, এবং আমি ব্যাট চালিয়ে দিই। আরেকজন আছে, আগেন কোনো মিলের প্রশ্নই উঠছে না, কিন্তু ঈশ্বর, বীরেন্দ্র সেহবাগ, সবার চেয়ে বড় ভাই, সে কি করে কি লাগাতে কেউ জানে না, উনিও জানতেন, কিন্তু নিশ্চয়ই জানেন, নইলে এই ম্যাজিকটা এতদিন হয় না, ধরে সম্ভব এই না। বারে বারে হয় না। ফলে আমি সেহবাগের 5% ম্যাজিকের এক কণা চালিয়ে চেষ্টা করি আর কি, যদি হয়ে যায় বাড়ি তো চলে আসি, ঘুমোবো। তো আমার প্রিপারেশন ওই আর কি, প্রিপারেশন খুব, ইচ্ছে আছে, ক্ষমতা নেই, চেষ্টা করি, ওই চেষ্টাটাই করে যেতে হবে। করে যেতে হবে, এবং শেখার দিকে একটু যেতে হবে, যেটা আমি বোঝার চেষ্টা করি। আজকে কমলদা যখন আমাকে বলছেন যে এই জিনিসটা এইভাবে অনির্বাণের ভাল লাগছে, কিন্তু এইভাবে একটু করে দেখবে, শুষে নাও, বা ইয়াং পরিচালক, মানে ধরো নির্ঝর, তার সঙ্গে কাজ করেছি, শিকারপুর। হ্যাঁ, আরো কিছু কাজ হয়েছে আরেকটি, তো ও যেভাবে বলছে, আমার 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 প্রিয় বন্ধু, একসঙ্গে আমরা কাজ করি, অভিষেক, ছবি, বড় ছবি এখনো তৈরি হয়নি বিজ্ঞাপনের, অভিষেক যেমন ভাবে একটা সিচুয়েশনকে দেখছে, মতের অমিল হতে পারে, অভিনন্দন, মানে মতের অমিল হতে পারে, মানে অভিনন্দন যেমন একটা, ওর সঙ্গে তেমন ভাবে কাজ করা চলবে না, কিন্তু যেরকম ভাবে একটা জিনিসকে দেখছে, বলছে, নানান না অনেকে, কবিদা, মানে ইন্দ্রনীল রায়চৌধুরীর কাজ তেমন ভাবে হয়নি, কিন্তু অতনুদা, অতনুদা, সৃজিতের সঙ্গে কাজ করে খুব ইন্টারেস্টিং লাগলো, খুব ছোট্ট ইয়েতে টেক্কাতে ইয়ে করলাম, কিন্তু সৃজিত যেভাবে, সৃজিত ওই ওই পজের কথা বলছিলাম, আমি আমি একটা লাইন বলি ওখানে, যে কি কি দেব দেব এরকম বন্দুক ধরে দিয়ে আছে আমার দিকে, আমি আমি তখন বলি যে ওই আই কার্ডটা ছুঁড়ে, না, তার আগে যখন বলছে যে কবে থেকে, আমি বলছি যে আজ থেকেই জয়েন করতে পারো তুমি, আচ্ছা, আজ নয়, আজ
মানে একটা রাতের মাঝখানে ওইখানে পজ পড়ে না, আমি দিয়েছিলাম একটা, হয়ে গিয়েছিল আসলে, এখন আমি সবাইকে বলি দিয়েছিলাম, আসলে হয়ে গেছে। তো ওইটা হয়, তো ওইটা আমি করে চলে এসেছি, ওটা আমি প্রায় করে থাকি। সৃজিত আমাকে জড়িয়ে ধরে একদিন বলছে যে ওই যে পজটা আমি ফ্যান হয়ে গেলাম। হ্যাঁ, তাই বললাম না এর তো চোখ আছে, আর এর তো চোখ থাকবেই। তো ওইটা নোটিস হলো, আলাম আরে নোটিস হলো, কিন্তু ওইটাই আমাকে দেখে যেতে হবে। আমি সব জায়গায় গিয়ে আমি ওরকম খামোখা একটা জলের মাঝখানে এরকম নিশ্চয়ই করবো না, এরকম করলে মারবে লোকে আমার। কিন্তু ওইটা মানে ওয়ার্ক করে গেছিল, ওই ওই কোথায় কি ওয়ার্ক করছে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টাটা করি আর কি। করতে পারি, তারপর করে গেলে দারুণ, না করলেও চেঞ্জ করবো পরে। টেক তো আছে, নাটকে নেই টেক, নাটকে পরের শোতে বেটারমেন্ট। কিন্তু সেই সাথে যারা এসেছিল তারা এসে দেখলো যে অনেকজন অবশ্য নাটকে যারা দর্শক হিসেবে আসেন তারা আরো বেটার পারফরমার, মানে তারা নাটকটা কতটা দেখেন। আমরা তো ধরুন আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখতে যাই বেসিক্যালি, না মঞ্চে যা হচ্ছে এটা সবাই গরম বলো সবাই। এই আমার 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 একটু লাগছে কিন্তু এইটা আমাকে একটা ভালো করে দিয়েছো, সেটা হচ্ছে যে আমার ওই পরিবারে আমার স্ত্রী বলে যে সবসময় নিন্দে করিস কেন বলতো। হ্যাঁ মানে নিন্দের কারণ আছে, কিন্তু সবসময় নিন্দে কেন করছিস? আজকে আমি গিয়ে বলতে পারবো না, এইটা আমরা বিশেষ ভাবে রাখবো, প্রিক্যাপে রাখবো যে আপনি সবার সবসময় মোটেই নিন্দে করেন না। এটা হোর্ডিং হ্যাঁ, আমাদের বাড়ি সামনে এটা থাম্বনেলেও থাকবে যে অনির্বাণ ভট্টাচার্য সবসময় নিন্দে করেন না। না না একই রে ভাবা, এরা যারা জানে না তারা বলতে ও আচ্ছা এই লোকটা তার মানে নিন্দে করে থাকে। ফলে না, ফলে আমি আজকে বুকবাজি গিয়ে বলতে পারবো যে আজ আমার চেয়ে বেশি নিন্দে করেছে রণবীর। আমি কোথায়, আমি তো মার্জিত ভাবে বসে বসেছিলাম, খুব বাজাচ্ছেন, না না তা নয় এরকম বলছি। তো না মানে সে তারা করেন, সেটা আমার একটা মজা জানো তো। ওই খোকোস দেবেশদারের নাটকে আমি ইয়ে করি, খোকোসে একদিন এরকম ফোন বেজে উঠেছে, আর ওইখানটা আমি একটা কি দিচ্ছিলাম, ওটা ইম্প্রোভাইজ করে মিত্র মিত্র বলে কি একটা বলছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠেছে। আমি ওটা মজা লাগে করতে, ফোন বাজলো তখন, কিন্তু দর্শক ছিলেন যারা এরকম করলেন, বিরক্তি প্রকাশ করলেন তার প্রতি। আমি সেটাকে, যেটা আমারও বিরক্ত হয়েছিলাম, কিন্তু এটা বিরক্তি হিসেবে নিই না, ওই আমি ঘোর পেছিনিস, এরকমই তো হবে রে ভাই। ফলে আমি যেটা করেছিলাম, ওনাকে ইনক্লুড করে নিয়েছিলাম ডায়ালগ। এই যে আপনি ফোন বাজালেন বলে একটা, ওটা একটা ডিক্টেটরের মতন কথা বলছিল, ফলে আমি ওইটাকে বলি কেন, নিশ্চয়ই আপনার যা ইচ্ছে করবেন, ফলে ডিক্টেটোরিয়াল একটা তাকে দিয়ে দিয়েছিলাম। ফলে তারপর আমাকে একজন বললেন যে ও কি তির্যক ডিলে এলাম, হ্যাঁ তাই তো। কিন্তু ওইটা ওই ওই পারফরমেন্সটা ভাল লাগে, কিন্তু ওই তাকে ইনক্লুড করে দিয়ে সে একটু এম্বারেস হলেন বা হলেন না, একটু দরকার একটু দরকার, কিন্তু তিনি হয়তো আর একটু, কিন্তু আমি এম্বারেস করার জন্য করিনি, ওটা আমার পারফরমেন্সকে হেল্প করে। মানে এটা ঠিক নয় যে আমি যেখানে পারফর্ম করতে যাবো ফোন বাজাবে সবাই, কিন্তু ওইটা আমার পারফরমেন্সকে যেদিন হেল্প করেছে। তো এই ভাল লাগে মানে এই, আর ওইটা জানো তো, জলে ফেলে দিলে হাত পা ছড়ে তো, ভেসে যায় যারা চেষ্টা করে। হ্যাঁ কিন্তু ওই হাত পা ছড়ার মধ্যে একটা আছে, দেখি না কি হয় কি হবে, ভিজেই তো যায়। এমনও তো হতে পারে যারা আপনাকে ধরুন একটা চরিত্রে বলছে যে আপনি এটা করুন, তারাও ঠিক আপনার মতো আপনার মধ্যে একটা কিছু দেখতে পেয়েছে যেটা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, সেটাও তো হতে পারে না, মানে যেগুলোকে যেন হয় যেন হয়। আচ্ছা, হ্যাঁ হতেই পারে, না নিশ্চয়ই, কারণ আমাকে অনেকে বলেছেন যে তোমাকে না ওই লম্পট করাপ্ট দারুণ মানাবে, কে জানে কি দেখতে পেয়েছে। না কিন্তু সেগুলো করতে আমি খুব আগ্রহী। ভালো মানুষ হলে ভালো মানুষের মিষ্টি হাসে, হ্যাঁ সে শক্ত, ফারুক শেখ হওয়া সোজা, বাপরে বাপ। কিন্তু ওই আর কি করাপ্ট একটা লোক যদি হতে পারি, কারণ আমি করাপশন কি জানি না, মানে করাপশনে ঢুকিনি আমি এখনো অব্দি, ফলে আমি জানি না যে, আমি দূর থেকে দেখতে পারি এটা করছে ওটা করছে, ওটা টাকা নিয়ে একটা জিনিস লিখলো, ওটা করলো সেটা করলো, জানি, কিন্তু নিজে করিনি বলে জানি। এবার করাপ্ট হতে গেলে কি করতে হয় সেইটা তাহলে আমার একটু এক্সপ্লোর করা হবে, এক্সপ্লোর করতে মজাই লাগে। মানে খুব খারাপ লাগে শুটিং এ গিয়ে বসে থাকতে, কিন্তু নামিয়ে দিলে, আর উল্টো দিকে যদি কোনো অভিনেতা ও হো এবং গন্ডগোলে অভিনেতা থাকে, আমি একটা কি বলবো, সময় আছে, আমার সবচেয়ে ভালো শেখা, আমাকে যদি বলে তুমি কোথা থেকে কি শিখে, তুমি ট্যালেন্টের কথা বললো, ট্যালেন্টে অবশ্যই ট্যালেন্ট আমাকে রাস্তায়, মানে এটার জন্য আমি মুখিয়েছিলাম তা নয়, এখনো মুখিয়ে নেই,
ভাল লাগে, যদিও রাস্তায় দাঁড় করিয়ে ছবি তোলা বা ইয়ে করা ভাল লাগে, আহ, কিন্তু বা বা বয়স্ক কেউ এসে মাথায় হাত দিয়ে বলেছেন যে বড় ভাল লেগেছে পাওয়া এগুলো। কোনো অ্যাওয়ার্ড দিয়ে কিন্তু আমি ট্যালেন্ট আমাকে সেটা দিয়েছে, সাংঘাতিক ভাবে দিয়েছে, কিন্তু একটি হিন্দি ছবি রিলিজ করেন নামকরা বাঙালি একজন পরিচালকের, সেখানে তিনজন দুর্ধর্ষ অভিনেতা, একজনের সঙ্গে আমার সিং ছিল, নামটা বলছি না, বিরাট নাম তার, ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তিনি সত্যাতে ছিলেন, মানে অ্যামং মেনি লেজেন্ডারি ক্যারেক্টার হি হ্যাজ পোর্ট্রেড, সত্যাতে ছিলেন। তার সঙ্গে সিন, কোভিড ওই একটু ইয়ে রিল্যাক্স করেছে আর কি, তার সঙ্গে সিন। এবার মানে আপনি এর আগে যাদের নাম করেছেন তাদের মধ্যে একজন আমি কাদের নাম করলাম? মনোজ বাজপেয়ী। না না, আচ্ছা, মনোজ বাজপেয়ী এর সঙ্গে আমি করলে আমি গাছে উঠে বসে থাকতাম, দেখো মনোজ বাজপেয়ীর সঙ্গে ছিলাম, এত প্রিয় আমার। না না না, কিন্তু তিনি ক্যারেক্টার আর্টিস্ট মূলত করেন, সত্যাতে ছিলেন। আমি একটু গেস করবো? না আচ্ছা, বলেনি আমি তাহলে ঘটনাটা। হ্যাঁ, দুটো সিন, একটা সিন হচ্ছে সেটা পরের সিন, সেই সিনটাই হচ্ছে যে আমি ঢুকবো, আমি সাসপেক্ট করছি যে আরেকজন মহিলার সঙ্গে উনি এখানে রয়েছে, আমি ঢুকবো আর আরো দু তিনজন ঢুকবে, দিয়ে বলে কায় কায় কায়, এরকম করে ইয়ে করছি, আর তখন সে বলছে নেই ইহাঁ পে তো নেই, ইহাঁ পে তো নেই, এরকম করবে, ফট করে আলোটা চলে যাবে, তারপর আমি কি একটা ভূতের ভয় ফয় দেখে বেরিয়ে আসবে। চলে রিহার্সাল যখন হচ্ছে তখন দেখছি মাস্ক পরে উনি করছেন, করতেই পারে, রিহার্সাল করছে, মাস্ক পরে করলেন, রিহার্সাল হলো, এদিকে যাবো আর হ্যান্ডেল, ফলে ক্যামেরা তো মুভ করছে, দেখে আপনাকেও নিচ্ছে সেই movement অনুযায়ী করছে, মুভমেন্ট টেকে। সে কি করলো, তিনি কি করলেন, তিনি ফাট করে মিড শট, যেটা চরিত্রতে নেই, ইয়ে করলেন, মাস্ক করলেন না পড়লেন। ডিরেক্টর যিনি, খুব নামকরা বাঙালি ডিরেক্টর, তিনি হতবাক, কারণ এই চরিত্র তো পড়েনি, কোনো কোভিডের তো কোনো নেই ব্যাপারে, পড়লেন, পড়ে আমি ওনাকে তরবাজি গায় 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 এরকম তরবাচ্ছি, তখন সে এরকম করে বলে আপকা মাস্ক কাহা, আমি স্তম্ভিত। আমি তারপর একটা 4 অক্ষর দিলাম, হ্যাঁ বলে বেরিয়ে চলে গেলাম, কাটা হলো। পরিচালক এসে অভিনেতাকে বললেন যে দীপ জি ये आपने क्या किया, বললেন না না इस बार नहीं करूंगा। সেকেন্ড বার আবার তিনি তাই করলেন, অন্য গন্ডগোল করলেন আমার, আমি বেরিয়ে এলাম, করে বেরিয়ে এলাম সিনটা, ডিরেক্টর আমাকে জড়িয়ে ধরে বললেন যে আমি জানি না কি হলো কিন্তু তুমি বাঁচালে। বললাম না না সরি, এরকম কেন বলছেন। নেক্সট সিন একটা অন্য খেলা খেললেন, আমার সঙ্গে আরেকজন সিনিয়র অভিনেত্রীও ছিলেন, ক্যারেক্টার আর্টিস্ট করেন, অপমানজনক, ওনার রাগ হয়েছিল আমাদের উপর, মানে ওই অভিনেতার, কারণ कुछ बंगाली यहाँ पे आए हैं, তো উনি বলেছিলেন যে সিন সে পেলে मैं वर्कशॉप करवाना था, আমার ওয়ার্কশপ করাতেই পারেন, যে নাম করবো না, যে সিনিয়র অভিনেত্রী ছিলেন তাকে চেনেন না বম্বে বাংলা বলে, কিন্তু তার ওয়ার্কশপ। তো আমরা বলছিলাম যে না, মানে আমরা বলিনি, ডিরেক্টর এবং ডিরেক্টরিয়াল টিম বলেছিল না কি। পরের সিনটা যেটা করলেন সেটা হচ্ছে যে উনি, এই যে আমি ঘরে ঢুকবো তার আগের সিন, উনি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন, আমরা 3-4 জন এরকম করে বলছে যে পাড়ার লোক এসছে, পাড়ার লোকের ওই মূল আমি আর কি, বলছে যে ভেতরে ঢুকবো, তুমি কেন এখানে, এই সময় তো তুমি থাকো না, চাবিটা কোথায়, এর অনেক প্রশ্ন করছি, রিহার্সাল করছি কিরকম আছে, আমি একটা কথা বলছি, উনি একটা কথা বলছেন, আরেকজন একটা কথা বলছে, উনি কথা বলছেন, আমি কথা বলছি, আরেকজন সিনিয়র অভিনেত্রী কথা বলছেন, উনি কথা বলছেন, এরকম এরকম ছিল, লম্বা সিন। উনি করতে শুরু করলেন, গুলোতে লাগলেন, আমি একটা কথা বললাম, আমাকে উত্তর দিলেন, উনি একটা কথা বললেন, আমাকে উত্তর দিলেন, আমি একটা কথা বললাম, উনি কিছু বললেন না, উনি একটা কথা বললেন, উনি ওনাকে উত্তর দিলেন, ও গুলিয়ে দিলেন। হালা কি হচ্ছে রে ভাই, টেনশন হচ্ছে, আর ওদিকে খুব নাম করা অভিনেতা। সেকেন্ড রিহার্সাল সম্পূর্ণ আলাদা করলেন,
থট রিহার্সাল সম্পূর্ণ আলাদা কোনো ডিরেক্টর কিন্তু এসে বলছেন যে কি ওটা তো ঘাবড়ে যাবে, এটা তো হয় না, আমার মুশকিল হবে তো, কারণ এই লোককে তুমি এই কথা বলতে পারো, এই লোককে তুমি এর বলতে পারো না, এটা রয়েছে। আমি বললাম যে যতই উনি মাথা নাড়ুন উনি করবেন না, গন্ডগোল করবেন। কে উনি জর্জরিত করতে লাগলেন আমাকে এবং ওই সিনিয়র অভিনেত্রী, এই সিনিয়র অভিনেত্রী তিনি তার কান্না চলে এসেছিল, তিনি চেপে ওটাকে অ্যাক্টিং করে দিলেন, কথা বললেন না, কারণ নেই তো তার ডায়লগ সেখানে। আমি হিন্দি পারি, আমি হিন্দি পড়েছি, হ্যাঁ হ্যাঁ, উনি যা আমাকে বললেন লাইনের বাইরে আমি হিন্দি তাই উত্তর দিতে লাগলাম, অ্যাটাক করলাম ওনাকে, এটা এটা মানে চলছে ক্যামেরা তখন? এটাই রয়েছে, ডাবিং হয়ে গেছে, কবে বেরোবে জানি না, এটাই রয়েছে, এটা করলাম। তারপর ঘাম হলো আমার, উনি সামনে দিয়ে হেঁটে চলে গেলেন, এবং আরেকজনের নাম করব, তারপরের শটটা ছিল হচ্ছে আমাদের সঙ্গে নয়, রঘুবীর যাদব ছিলেন সে ছবিতে। রঘুবীর যাদব এলেন, উনি দেখেছেন, বাড়ি বাইরে দাঁড়িয়ে দেখেছেন এইটা, তারপরে ঘরে গিয়ে বসলেন। যে অভিনেতা ওটা করলেন তিনি পাশ দিয়ে বেরিয়ে চলে গেলেন আবার হোটেল চলে গেলেন, তার ইয়ে আমাদের সঙ্গে কথাবার্তা বলার তো প্রশ্নই নেই। रघुवीर यादव बेटे और कहाँ रहना है, कहाँ रहते हैं বলে নিজের মনে, একই ক্যালিবারের দুজন অ্যাক্টর, রঘুবীর যাদব আমাকে যা দিয়ে গেলেন আমার মনে থাকবে, ওই ভদ্রলোক আমাকে যা দিয়ে গেলেন আমি ওনার কাছে বেশি কৃতজ্ঞ, কারণ আর আমার কাউকে ভয় নেই। দাঁড় করাও কাকে দাঁড় করাও, মানে টেকে এত কিছু হয়ে গেছে যখন তিনি আমাকে, তিনি, এবং ব্যাপারটা দেখো অত বড় অভিনেতা তার ইগোয় লেগে গেল, তার ইগোয় লেগে কি লাগলো, ইগোয় কিছু তো করিনি আমি বা আমরা, কিন্তু তার ইগোয় লেগে গেল। তিনি নিজের ইগো মানে অন্য কাউকে বলেছিলেন না তো আমার ইগোতে পিন ফোটাবে, তাতে আমি রেগে যাব, তাতে আমি এই এমন বিহেভ করবো, তিনি করলেন। তো ওটার পর আর আমার কিছু ভয় নেই, আমাকে যার সামনে দেবে একটু টেনশন তো হবে, অমুক অমুক লাইনটা ঠিক বলতে পারবো কিনা, এইভাবে কিন্তু বলতে পারবো কিনা যা চাইছি, কিন্তু আমার কোনো ভয় নেই, তুমি আমাকে কে। উনি বিরাট অভিনেতা, উনি বিরাট অভিনেতা, সাথে সাথে কাল্ট চরিত্র করেছেন, এবং অন্য ছবির নাম বললে এখনই বোঝা যাচ্ছে হয়তো, তো বোঝাই যাবে, তিনি তিনি আমাকে ওই বিপদে ফেলেছিলেন এবং তিনি আমাকে পিষে দেওয়ার চেষ্টা করলেন, কেন জানি না, আমি তো কেউ নই, কিন্তু আমি ক্রিজে দাঁড়িয়ে থাকতে পেরেছি। আমার অভিনয় শিক্ষা সবচেয়ে বড়। আরে এর উপরে তো আর মানে আর কিছু আমাকে না। উনি আমাকে মেরে দিতে চেয়েছে, আমি আজকে বসে গল্পটা বলছি, আমার এটা হয়ে গেছে, আমি শিখে নিয়েছি যে কিভাবে ট্যাকেল করবো, আমি শিখে নিয়েছি, ভাবছে তাহলে ওই ভয় আমার নেই। আপনার সঙ্গে আড্ডা মারতে বসলে তো সময়ের হিসেব থাকে না, তো আজকেও মানে তাই হয়েছিল। আমার আরো অনেক জানার ইচ্ছে ছিল, কিন্তু সেগুলো অফকোর্স হবে। শেষ প্রশ্ন যেটা করব, তিনটে প্রশ্ন। একটা স্বপ্নের চরিত্র যেটা আপনি করতে চান, মানে সেটা আগে কেউ করে ফেলেছেন, তার রিমেক হলে আপনি করতে পারেন, সেটাও হতে পারে, ইউনিক কোনো ক্যারেক্টারও হতে পারে। একটা গল্প বা উপন্যাস যেটা আপনি লিখতে চান, এগেইন মানে একই কন্ডিশন অ্যাপ্লিকেবল। লাস্টলি একটা স্টোরি যে আপনি কভার করতে চান অ্যাজ আ জার্নালিস্ট। আচ্ছা, এই প্রশ্নটাতেই সব থেকে ভাবতে হচ্ছে আপনার। স্বপ্নের চরিত্র ক্ষমতা নেই, কিন্তু ওই ইচ্ছে বা স্বপ্নের কাছে আবার কিসের ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নের চরিত্র অনেকগুলো আছে, আলিগড়ে কিংবা গালিগুলিয়াতে আহ মনোজ মনোজ বাজপেয়ী। আছে, গালিগুলিয়ার নামটা কেউ বললেন দেখে খুব গালিগুলিয়া তো বাবা, গালিগুলিয়াই আগে, তারপর আলিগড়। আমি আমি রিসেন্টের কিছু এই বলছি আর কি, পাতাল লোকে জারি বেলাওয়াত, আহ শশাঙ্ক, উচ্চারণটা আমার ভুল হয়, সেটা মর্গান ফ্রিম্যান। মহাপুরুষে চারুপ্রকাশ ঘোষ। আমাদের মহাপুরুষের সব থেকে বড় ফ্যান ওখানে দাঁড়িয়ে আছে, আনন্দ রূপদা, তো উনি এটা শুনে খুব খুশি হবেন। না মানে, হ্যাঁ মানে, তো চারুপ্রকাশ ঘোষ, অর্ধসত্য কিংবা আক্রোশের যে কোনো চরিত্র। আহ গোবিন্দ নিহাল নি। ও আরে বাপরে, ওইটা
মানে এইগুলো দুম করে মনে পড়ছে আরো। আরো নিশ্চয়ই থাকবে, মানে এগুলো এটা গো মনে পড়ে না। হ্যাঁ, এইগুলো আছে। আর আর ধরুন স্বপ্নের গল্প বা স্বপ্নের যা লিখতে চাই, স্বপ্নের যা লিখতে চাই, কি বলবো, মানে অতীন বন্দ্যোপাধ্যায় মতো কিছু, মানে আমি আমি আলাদা করে নাম নিচ্ছি না, যে যে নীলা মজুমদারের fair enough। আর কোথায় যাবো, যাওয়ার নেই কোথাও। নীলা মজুমদারের যাই যা ইচ্ছে ক, নীলা মজুমদারের লেখা ক, এটা আমি লিখতে চাই। আর একটা স্টোরি। তো আমি তো দেখো, আমি তো মানে রিপোর্টার হিসেবে কভার ওরকম যেটা আমি এডিটোরিয়ালে রয়েছি, তবে যদি আমাকে যেতেই হয়, অনেক মানুষ আছেন যারা হারিয়ে যাওয়া একটা প্রফেশন, প্রফেশন বলবো না, অদ্ভুত কিছু কাজ করে চলেছেন, অদ্ভুত কিছু কাজ করে চলেছেন। মানে ধরো কেউ হয়তো ডুবে যাওয়া সভ্যতার হদিশ ম্যাপ করে চলেছেন, কেউ হয়তো, এগুলো সত্যি আছে এগুলো, ইয়েরা কি বলে, আরে কামড়ায়, মৌমাছি। ও আচ্ছা, মৌমাছিদের ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে ডিক্রিপ্ট করেন। বা গাছেরা, গাছেদের যে একটা সোসাইটি আছে, যেখানে প্রিন্সেপ ঘাটের এখানে একটা গাছ, তার সঙ্গে হয়তো লিঙ্ক, গাছই তো নেই তার কাছাকাছি, ধরো দক্ষিণের কোনো একটা গাছ, তাদের হয়তো দক্ষিণ কলকাতা না দক্ষিণ কলকাতা, আচ্ছা, লিঙ্ক আছে, তো সেইখানকার ধরো নাকতলার একটা গাছের শরীর ভালো নেই, এখানকার নেটওয়ার্ক দিয়ে তাদের চালান করা হয়, এইটা যিনি পড়াশোনা করছে, এটা যিনি খুঁজে বার করছে। তো হারিয়ে যাচ্ছে বা তুচ্ছ করে রাখা হচ্ছে এমন কিছু মানুষের কাজের গল্পটা আমি তাদের সঙ্গে কথা বলে থেকে লিখছি। ফ্যাসিনেটিং। মানে যারা মনে, যাদের মনে করা হচ্ছে, তারা মনে করছেন কিনা জানি না, যাদের মনে করা হচ্ছে, বা হয়তো আমিও কিছুটা মনে করে নিচ্ছি, তারা হেরো, হেরে গেছে, বা সেরকম সিগনিফিকেন্ট তো কিছু করছে না, অতএব হেরো এই বাজার। এক্স্যাক্টলি। ওই সেই হেরোদের কাছে আরেক হেরো গেরু বসতে চায়, স্টোরি হবে, শিখে অনেকটা নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ দা, মানে আপনি এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সময় কাটালেন, কথা বললেন, এবং আমরা খুবই সমৃদ্ধ হয়েছি এই চারজন, এবং আমার ধারণা যারা শুনবেন তারা খুব এনরিচড হবেন। আমি জানি না তারা শুনবেন কেন আমার কথা, কিন্তু থ্যাংক ইউ তোমাকে এবং বাকি আপনাদের, আপনারা সবাই রয়েছেন, ইউ অল কনসিডার মি ওয়ার্থি এনাফ, আমি আমার কথা শোনা যায়, আমিও বকে গেলাম আর কি। এই বসাগুলো হয় না, এই বসার জন্যেই তো এত দৌড়নো। আমার এটা একটা মানে ড্রিম এপিসোড হলো, আমি অনেকদিন ধরে এই আড্ডাটার খোঁজ করছিলাম, এবং আপনার সঙ্গে অনেকদিন আগে কথা হয়েছিল, প্রায় বছর খানেক আগে বলেছি, অবশেষে এটা হলো। আপনারা যারা যে মানুষগুলোর জন্য এই গোটা ভিডিওটা প্রায় 2 ঘন্টা ধরে, যারা অনর্গল ব্যাটারি পাল্টে নানাভাবে আমাদের দুজনের ছবি তুললেন, যাদের জন্য আপনারা আড্ডাটা অবিকল দেখতে পাবেন, মানে তাদের একটা বড় সড়ো ধন্যবাদ। তোমরা প্লিজ একটু ক্যামেরার সামনে চলে আসবে, চলে এসো চলে এসো, হ্যাঁ ফ্রেম ঠিক হয়ে যাবে, একটু যদি ক্যামেরার সামনে চলে আসো। তো এখানে বসে আমরা সবাই মোটামুটি হয়ে যাবে, হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। তো হ্যাঁ, উনি হচ্ছেন আনন্দরূপ দা, আনন্দরূপ চক্রবর্তী, আমার ভাই দেবর্ষী মৈত্র, সুমন দা, সুমন সাহা, এবং আমরা দুজন আজকে কথা বললাম। আমাদের অতিথি অনির্বাণ দা, অনির্বাণ ভট্টাচার্য আমাদের সঙ্গে এতটা সময় কাটালেন। আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদের অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, থ্যাংক ইউ সো মাচ। চোখ রাখবেন চ্যানেলে, কেমন লাগলো পর্বটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা ফিরে আসবো আমাদের নতুন কাজ নিয়ে, নতুন অ্যানালিসিস নিয়ে, নতুন পডকাস্ট নিয়ে, এবং আরো অনেক আনফিল্টার্ড আড্ডা নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শীঘ্রই দেখা হবে, ধন্যবাদ।